ए आ, आ, ए आ, आ, আমি চোখ মুছে ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে আসতে আম্মু আমায় ঘিরে ধরে বলল, কি ব্যাপার রে? রুহি ওভাবে দৌড়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল কেন? আমি এবার হালকা হেসে বললাম, আম্মু জানো তো, ও একটু আমার সাথে পাগলামিটা বেশিই করে। আম্মু এবার মাথায় হাত দিয়ে বলে উঠল, জানিস অভ্র, রুহি তোকে একদম ভাই হিসেবে মানতে চায় না। যখন বলি কেন রে, তখন ও বলে তুই নাকি ওর সব থেকে বড় শত্রু। আম্মুর কথা শুনে আমি হালকা হেসেই দিলাম। আম্মু আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, অভ্র, একটা কথা বলবি সত্যি করে? জি আম্মু। রুহি ওভাবে বেরিয়ে যাওয়ার কারণ কি? আমি এবার আমতা আমতা করে কথা ঘুরিয়ে বললাম, ও আম্মু, আমি 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 বের হবো, যাও যাও জলদি খাবারটা রেডি করো। এটা বলেই আমি আম্মু থেকে দূরে চলে এলাম। দুপুরের দিকে মেসে ফিরলাম, স্যান্ডেলগুলো খুলে মোজা খুলছি পা থেকে, আজ শুধুই মনে পড়ছে রুহির কথা। আমি নাকি ধোঁকাবাজ, আর নাকি ওর স্বপ্নগুলোকে ঠকিয়েছি। এইসব ভাবতে ভাবতে আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিচ্ছি। খুব খারাপ লাগছে আমার রুহির কথাগুলো শুনে। এদিকে আবার জান্নাত বারে বারে কল দিচ্ছে, আমি ফোনটা রিসিভ না করেই শুয়ে আছি। বিকেল আমি মেসের বাইরে বের হয়ে দাঁড়িয়ে আছি আর মোবাইলটা টিপছি। হঠাৎ সে নাম্বারটা থেকে কল। আরে রুহি যেটা থেকে করতো সেটা নয়, অন্যটা। আমি ফোনটা রিসিভ করে অন্যটা স্যাডভাবে বলে উঠলাম, জান্নাত ভয়েস চেঞ্জ করে কথা বলছে অভ্রর সাথে। আরে হ্যাঁ, এর আগেও জান্নাত অভ্রর সাথে কথা বলেছে ভয়েস চেঞ্জ করে। জি বলেন। কি ব্যাপার, আজ এত স্যাড তুমি? এমন কিছু না। আচ্ছা আপনি আমায় কেন ফোন করেন তা জানি না, এত বলার পরেও আপনি মাইন্ড করেন না। আসলে আপনি কি কি একটু বলবেন? আপনার স্বপ্নের রানী। এটা শুনতেই তো আমি রেগে গেলাম আর চিৎকার করে বললাম, জি, সেও নাকি বলে যে সে আমার রানী, আর আপনিও। আপনি চান কি? ভালোবাসা। ধুর। এটা বলে আমি ফোনটা রেখে মোজাগুলো খুলেই শুয়ে পড়লাম বিছানাতে। কিছু ভালো লাগছে না, বারে বারে সেই রুহির বলা কথাগুলো মনে ভেসে উঠছে। বিকেলের দিকে আমি টিউশন যাচ্ছি সাইকেল নিয়ে। আজ মনটাও খারাপ, রুহিকে আমি এইভাবে কষ্ট দিলাম, এটা আমার একদমই ঠিক হয়নি করাটা। আমি এক মনে সাইকেল চালাতে চালাতে রাস্তায় যাচ্ছি, পিছন থেকে কেউ যেন ডাক দিল। আমি মাথা ঘোরাতেই দেখি জান্নাত। আমি এবার টার্ন নিয়ে জান্নাতের সামনে গেলাম, বললাম, জি বলো। তুমি আমার ফোন রিসিভ করনি কেন? কিছু প্রবলেমে ছিলাম। কি প্রবলেম? কিছু প্রবলেম শেয়ার করা যায় না, বলতে পারো সিক্রেট। জান্নাত এবার আমার দিকে কৌতূহলভাবে তাকিয়ে বলল, কি প্রবলেম যা আমার সাথে শেয়ার করা যাবে না? জান্নাতকে বললে হয়তো জান্নাত কষ্ট পাবে, কারণ আমি জানি জান্নাত আমাকে একটু হলেও ভালোবাসে। আমি এবার হালকা জান্নাতের দিকে হেসে বললাম, এই লেট হয়ে যাচ্ছে জান্নাত, আমি গেলাম। এটা বলে আমি সাইকেলের প্যাডেলে পা দিয়ে টার্ন নিলাম টিউশনের পথে। রাতে ডিনার করে ছাদে পায়চারি করছি এখন। মনটা ভীষণ খারাপ, কিছুই ভালো লাগছে না। কখনো মনে হচ্ছে আমার জন্য জান্নাতই বেস্ট, আবার কখনো মনে হচ্ছে রুহি হয়তো বেস্ট। আমি বুঝতে পারছি না আমি কাকে চুজ করব। হঠাৎ দেখি রোমান ছাদে এলো, ওর হাতে দেখি সিগারেটের প্যাকেট। আগের মতো আর আমায় অপমান করে না, কারণটা কি সেটা তো আপনারা জানেনই। আমি এবার রোমানের কাছে যেতেই রোমান ভয় পেয়ে গেল আর বলে উঠল, এ এ এ এ, কি করছিস তুই? চা, আমার কাছে আসবি না। হয়তো রোমান ভয় পেয়ে গেছে আমায় দেখে, কারণটা হলো এই এলাকায় বখাটে ভাইয়ারা আমায় চেনে, আর সেটা তো দেখেছিল। তারপর থেকে ও আর আমায় অপমান করার সুযোগ খোঁজে না। আমি রোমানের কাঁধে হাত দিয়ে বললাম, কুল রোমান কুল, আমি কিছুই করতে আসিনি। তাহলে তোর থেকে একটা সিগারেট চাইছি, দিবি আমায়? রোমান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এই নে। এটা বলে আমাদেরকে সিগারেটের খামটা বাড়িয়ে দিল। আমি একটা সিগারেট ঠোঁটে লাগিয়ে আগুন দিলাম ওই সিগারেটের মুখে। আমি স্মোকিং তেমন করি না, ওই মাঝে মাঝে যখন খুব কষ্ট হয় এবং মন খারাপ হয় তখনই করি। আমি সিগারেটের একটা টান দিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম আর ধোঁয়াটা বের করলাম। মনে হচ্ছে আমার সব জমে থাকা কষ্টের কিছুটা বাইরে বের হলো। আমি এবার ছাদের একটা কোণে বসলাম। আজ পূর্ণিমা, বেশ চাঁদটাকে সুন্দর লাগছে। আমি চাঁদের দিকে তাকিয়ে ভাবছি এই চাঁদটাকে কার সাথে তুলনা করব,
যে আমায় ছোট থেকে ভালোবাসে নাকি যে আমার অবহেলা করার পর ভালোবাসে? এই চাঁদটাকে কার সাথে তুলনা করব? যে টপ জিন্স পরে নাকি যে বোরখা পরে? এইসব আমি ভাবছি। আজ সিগারেটের ছাই পাশে ফেলছি। ওকে, আমি দুজনকেই ফোন দেবো। জাস্ট একটা প্রশ্ন করব, কার কেমন জবাব আসে তা দেখে আমি ডিসাইড করব আমায় বেশি ভালো রাখতে পারবে কে। প্রথমে আমি জান্নাতকে কল দিলাম। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, আমি তোমায় একটা প্রশ্ন করব, সেটা তুমি জবাব দিও ঠিক নিজের মতো করে, নিজের মন থেকে। প্রমিস করো ভুল বা মিথ্যে দেবে না। এবার জান্নাত হেসে বলে উঠল, অব্র, তোমার সামনে মিথ্যা তো দূরের কথা, একটা কথাও লুকিয়ে রাখতে পারি না মনের। সব বলে ফেলি, কারণটা হয়তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে ফাইন, তাহলে আমি প্রশ্নটা করি। জি। আজ আমি যদি তোমার জিএফ হতাম আর আমি যদি মারা গেলে তুমি কিরকম ফিল করতে? আর জান্নাত সত্যি বলবা কিন্তু, আমাদের ফ্রেন্ডশিপের দোহায়। জান্নাত এবার আমতামতা করে বলে উঠল, এ- এ- এই এ- এই এ- এ- এটা কি প্রশ্ন? জি এটাই প্রশ্ন, জবাব দাও। কেন এরকম প্রশ্ন কেন? আরে জবাব দাও না। তুমি মারা গেলে আমার প্রত্যেক রাত হবে বিষাক্ত রাত, যে বিষ নিয়ে আমার শরীরে সারাটা জীবন বইতে হবে। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। বাকি জীবনটা আমি কখনোই সুখী হব না। কাউকে ভালোবেসে কারো হওয়া খুব কষ্টদায়ক। আমি চাই না অন্য কারোর হতে। আর তোমায় কিভাবে মারতে দিতে পারি? তুমিই তো আমার শ্বাস প্রশ্বাসের একমাত্র কারণ। আমি পারবো না ছেড়ে থাকতে তোমায়। তুমি চলে গেলে এই জান্নাতের প্রাণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। আর আমি কিচ্ছু বলতে চাই না। এটা বলে একটা দীর্ঘশ্বাস নিল। হয়তো জান্নাতের চোখে পানি এসে গেছে কথাগুলো বলার সাথে সাথে। তখন কেমন যেন কাঁপা কাঁপা গলায় বলছিল। আমি হালকা হেসে বললাম, তোমার বয়ফ্রেন্ড অনেক লাকি হবে, তুমি কারোর জন্য এতটা মধুমাখা ভালোবাসা তুলে রেখেছ। জান্নাত আবারও ফিসফিস করে বলে উঠল, জি। আচ্ছা আমি রাখি তাহলে। এখন রাখি, আমায় বাইরে থেকে কেউ যেন ডাক দিচ্ছে। মিথ্যা বলেই ফোনটা কেটে দিলাম। এবার রুহিকে ফোন দিলাম। রুহি ফোনটা রিসিভ করলো না, হয়তো রেগে আছে কিংবা অভিমান করে আছে। আমি বারে বারে ফোন দিয়েই যাচ্ছি, কোনো রকম রেসপন্স দিচ্ছে না। অবশেষে ফোনটা তুলে খুব খুশি হয়ে বলল, আমি জানি অভ্র, তুমি আমায় কল দিবা। আমি জানি তুমিও আমায় ভালোবাসো। আর হ্যাঁ, আমি খাবার খেতে গিয়েছিলাম, তাই রিসিভ করতে পারিনি। মেয়েটা আমার কলে এতটা খুশি হবে ভাবতে পারিনি। আমি তবুও মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইলাম আর বললাম, রুহি তেমন কিছু না, তুই যা ভাবছিস। মানে? কিছু না। আচ্ছা রুহি, তোকে একটা প্রশ্ন করতে পারি? জি। দেখ, কোনো রকম মিথ্যা বলবি না, যা তোর মনে আসে তাই বলবি, আমার কসম। রুহি হয়তো গাল ফুলিয়ে বলল, আমি আবার তোমায় কবে মিথ্যে বলেছি শুনি? ওকে আচ্ছা তাহলে প্রশ্নটা করি। জি। আমি যদি তোর আজ বয়ফ্রেন্ড হতাম আর আমি মারা গেলে তুই কিরকম ফিল করতিস শুনি? রুহি আমার কথাটা শুনতেই রেগে গেল আর দাঁত কিড়মিড় করে বলল, তুমি কিভাবে এই কথাটা মুখে আনলে? তুমি একটাবারও ভাবলে না যে তোমায় এতটা ভালোবাসে, সেই কথাটা শুনে কিরকম কষ্ট পেয়েছে? আচ্ছা সরি, আমার কিছু করার নেই। তুই এই মোমেন্টে কেমন ফিল করতিস বল। রুহি এবার কান্না করতে করতে বলে উঠল, আমি তোমায় কখনো মারা যেতেই দিতাম না। কেন আর কিভাবে? আমার মরণকে কি তুই আটকে রাখতে পারবি নাকি? জি, চেষ্টা করব আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত। আমি তোমায় এতটা কেয়ার করতাম যে মরণ তোমার ধারে পাশেও আসতে ভয় পেত। এতটাই ভালোবাসা দিব তোমায়, তুমি কখনো ওসব ভাবতেও ভয় পাবে। তোমায় আমি এতটাই ভালোবাসি। আজও তোমার জন্য প্রতিটা রাতে ওই খোদার কাছে তোমার সাকসেস, তোমার বেশি আয়ু চাওয়া। জানো তো অফ্র, তোমায় যেদিন থেকে ভালোবাসতে শুরু করেছি, বড্ড লোভী হয়ে গেছি আমি গো। আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমাদের দুজনের আয়ু যেন আরো শত শত বছর বাড়িয়ে দেয়।
তাহলে আমি তোমার ভালোবাসা আরো বেশি কিছুদিন পেতাম। ওসব কথা মুখে এনো না প্লিজ অভ্র। আর আমি থাকতে তোমায় কখনো মারা যেতে দিব না। এটা বলে রুহি আরও কান্না করতে শুরু করলো। আমি হালকা হেসে বললাম, ওই তুই কান্না করিস কেন? আমি তো এখনো মরিনি রে। আবারও রুহি ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আবার এমন কথা? খুব খারাপ হচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে আর বলবো না। রুহি এবার সিরিয়াস হয়ে বলল, অভ্র, আমায় তুমি ভালোবেসে দেখো না আমি তোমায় খুশি রাখতে পারি কিনা। তোমার সব চাহিদা আমি পূরণ করব, শুধুমাত্র আমি তোমার বুকে মাথা রেখে তোমায় আঁকড়ে বেঁচে থাকতে চাই। কেন তুমি আমায় এভাবে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছ? আমি এবার কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, রুহি এটা পসিবল না। তুই কেন বুঝতে চাইছিস না? কেন পসিবল না? ও বুঝেছি, তুমি তো আবার জান্নাত আপুকে লাভ করো তাই না? এটা বলে আরো রুহি ভেঙে পড়লো। আর ওর কান্না শুনেই আমার বুকের ভেতর থেকে রুহির জন্য হাহাকারে চিৎকার বের হয়ে গেল। আমিও কান্না করতে করতে বলতে লাগলাম, এই পাগলি কান্না করছিস কেন? অভ্র প্লিজ, তুমি আমায় মেনে নাও। আমি তোমায় অনেক 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 ভালোবাসি। আমি তোমার সব সুখ দিব, শুধু তুমি তোমার মনে আমায় একটু জায়গা দাও। পসিবল না। রুহি আরো কান্না করতে করতে আবারও বলে উঠলো, কেন পসিবল না? কেন? কারণ তুই আমার প্রতিবেশী, আর প্রতিবেশী হয়ে ভালোবাসাটা ঠিক নয়। আর গ্রামের লোক শুনলে বলবে তা কি বলতো? রুহি সাথে সাথে চুপ হয়ে গেল আর পাগলের মতো হাসতে হাসতে লাগলো আর বলতে লাগলো, ও আচ্ছা তাই? বাহ 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 অভ্র বাহ। আমি আজ প্রতিবেশী হয়ে গেলাম। কেন প্রতিবেশীদের ভালোবাসার অধিকার নেই? নিজের জানের থেকেও তোমায় বেশি ভালোবাসি। এই যে আমার বুকের ভেতরে কলিজাটা আছে, এটা শুধু কলিজা না, এটা হলে তুমি। তুমি এত দূরে থেকেও আমি যখনই বুকে হাত রাখি তখনই মনে হয় আমি তোমায় স্পর্শ করছি। তোমায় সেদিন থেকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছি, যেদিন তুমি জান্নাত আপুর বুকে নিজের মাথা রেখে গামছা মুখে তার বুকে রেখেছিলে। তখন আমি তোমার মুখের হাসি আর চোখটার দিকে তাকিয়েছিলাম আর ভেবেছিলাম এই ছেলেটার হাসিটাই হয়তো আমাকে আরো বেশি খুশি রাখবে। আর চোখটা দেখে ভেবেছিলাম এই চোখটা হয়তো আমায় কখনো আড়াল করবে না। এই তুমিটা আমার খুব একজন মূল্যবান আর স্পেশাল একজন মানুষ। তোমার ওই হাসি আমায় বারবার জীবিত করে তোলে। তোমার সাথে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পাগলের মতো বলতে থাকা ওই চা খাবো নিয়ে আসো, আর তুমি চা নিয়ে এসে আমার হাতে যখন দিতে তখন আমি হালকা তোমার হাতে স্পর্শ পেতাম। সেই মোমেন্টটা আমার জন্য খুব বড় একটা স্পেশাল মোমেন্ট। তোমার ওই চোখ রাঙিয়ে আমায় বলা কথাগুলোতে আমি প্রত্যেকবারই ভালোবাসা খুঁজে পাই। তোমার ওই লুকিয়ে লুকিয়ে দেখা হালকা, তোমায় দেখে মুচকি হাসা, আর তোমায় নিয়ে আবার স্বপ্নের পৃথিবীতে হাজারো স্বপ্ন বোনা সব মিথ্যে। কারণ তুমি তো আজ বুঝিয়ে দিলে প্রতিবেশী হয়ে ভালোবাসা যায় না, তাই না অপ্রু? এটা বলেই আবারও হোপ আছে। ওহ ভালো, এই আমি রাখছি রে। ওই শোনো না প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। এটা বলেই ফোনটা রেখে দিয়ে ফোনটাতে এরোপ্লেন মোডটা অন করে দিলাম। রুহির প্রতিটা কথা আমার বুকে কাটার মতো এসে লাগছিল। মেয়েটা এত ভালোবাসে আমাকে। আমি ওকে যত সরানোর চেষ্টা করছি আমার জীবন থেকে, কেন তত আমায় বেশি ভালোবাসা দিতে চাইছে। আমি রুমে গিয়ে আমার বেডে শুয়ে কপালে হাত দিয়ে ভাবছি আমার জন্য কে বেস্ট হবে। আমি কিছুই বুঝতে পারছি না কে আমার জন্য বেস্ট হবে, কে আমায় বেশি খুশি রাখবে, কাকে আমি খুব বেশি ভালোবাসতে পারবো, কাকে আমি আমার এই বুকেতে জায়গা করে দেব। কোনোভাবে আমি বুঝতে পারছি না আমি কিভাবে চুজ করবো ওদের দুজনের মধ্যে। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার পাশে তো ভিউয়ার্সরা রয়েছে। ওকে, আপনারাই চুজ করে কমেন্ট বক্সে আমায় জানান, ঠিক আছে? আপনাদের চুজ করা ভালোবাসার মানুষটা হয়তো কখনো খারাপ হতেই পারে না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙলো রোমানের ডাকে। এই অব্র অব্র, আমি এবার চোখ খুলে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম, বল। তোকে জান্নার নামে একটা মেয়ে ডাকছে। আমি এবার চোখে হাত দিয়ে ঘষতে ঘষতে বললাম, ওকে আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, জান্নাতকে ততক্ষণ ওয়েট করতে বল। আচ্ছা। রোমান এবার বেরিয়ে গেল।
আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে সকাল 11টা। আমি ফ্রেশ হয়ে গেটের বাইরে গেলাম। দেখি জান্নাত দাঁড়িয়ে আছে স্কুটির পাশে আর এদিক ওদিক তাকাচ্ছে। আমি এবার ওর কাছে গিয়ে বললাম, আমি ফ্রেশ হয়ে গেটের বাইরে গেলাম। দেখি জান্নাত দাঁড়িয়ে আছে স্কুটির পাশে আর এদিক ওদিক তাকাচ্ছে। আমি এবার ওর কাছে গিয়ে বললাম, তুমি এখানে? জান্নাত ভ্রু কুঁচকে বলে উঠল, কেন, অন্য কেউ থাকার কথা ছিল নাকি? আরে না, তেমন না। তুমি এত রোদে এখানে আমার জন্য এসেছো, কারণটা কি? জান্নাত এবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণটা তুমি জানো না? না আমি তো জানি না, তুমিই বলো। জান্নাত এবার আমার মুখের দিকে তাকিয়ে চুলটা ঠিক করে বলল, সব কিছু বলে দিতে হয় না অব্র, আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তাহলেই সব বুঝে যাবে। আমি হালকা হেসে বললাম, পাগল নাকি? চোখ দেখে আবার মনে কথা বোঝা যায় নাকি? জি যায়, যদি সে আমায় মন থেকে চায়। চাই মানে? না না, কিছু না। ও, এখন বলো কি জন্য এসেছো? না, আমি ভেবেছিলাম তোমার মেসের সামনে হয়েই কলেজে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকেও সাথে নিয়ে নেই। আমি হালকা হেসে আবারও বললাম, ধুর, এত কষ্ট করে ঘুরে আবার এদিকে আসতে গেলে কেন? আমি তো চলে যেতাম সাইকেল নিয়ে। পারতে যেতে, কিন্তু তোমাকে পাশে পেলে যে খুব ভালো লাগে তোমার এই ফ্রেন্ডটার। আমি জান্নাতের চোখের দিকে তাকিয়ে বললাম, সত্যি? জি যাও, এখন ড্রেস চেঞ্জ করে আসো। ওকে, আচ্ছা তুমি এই রোদে দাঁড়িয়ে থেকো না। তুমি বরং ওই একটু দূরে একটা বন্ধ বাসা আছে, ওখানে গিয়ে দাঁড়াও, বাইরে খুব রোদ। জান্নাত আমার দিকে তাকিয়ে বলল, কেন? কারণ তোমায় রোদ লাগবে তাই। জান্নাত শুনে খুব অবাক হলো। আমার থেকে এরকম জবাবটা হয়তো আশা করেনি। জান্নাত আবার রেগে গেল। ওকে। আমি ড্রেস চেঞ্জ করে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে জান্নাতের কাছে গেলাম। আমি এবার জান্নাতের কাছে যেতেই জান্নাত আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে উঠল, অব্র, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি ওর দিকে ধ্যান না দিয়ে বলে উঠলাম, কই, আমি তো তেমন বুঝতে পারছি না। না, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি ওর কথাটা ইগনোর করে বললাম, আচ্ছা যাওয়া যাক এখন নাকি? জান্নাত এটা শুনে আরও রেগে গেল। রেগে স্কুটির সিটে চেপে জোর করে চাবিকাঠি লাগিয়ে দিল আর স্টার্ট দিয়ে বলল, বসো। আমি এবার বসলাম। খুব রেগে আছে, তাই খুব স্পিডে চালাচ্ছে স্কুটিটা। আমি পড়ে যাওয়ার ভয়ে ওকে চেপে ধরে আছি। এভাবেই কলেজের সামনে আসলাম। তারপর আমি হাত ছেড়ে দিলাম। একটা ক্লাস করেই আমি জান্নাতের সাথে কোনো রকম মিট না করেই ক্যাম্পাসে বসে রইলাম। মনটা খুব খারাপ, ওদিকে রুহির জন্য, আবার এদিকে আমি যাকে ভালোবাসি তার জন্য। আমি কি করব? আমি তো নিজেই বুঝতে পারছি না। ব্যাগটার ওপর মাথাটা গুঁজে জান্নাতের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভাবতে লাগলাম। মেয়েটা এক সময়ে আমি কতই না ঘৃণা করতো, কত অপমান করতো, কিন্তু মেয়েটা আজ আমার জন্য বদলে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। আমার জন্য জিন্স টপ ছেড়ে বোরখাও বাড়ি হয়েছে। মেয়েটাকে খুব ভালো লাগে যখন ও হাসে। ওর হাসিটা দেখলে যেন আমার বুকটা আরও ভরে যায়। আর ওর ওই মিষ্টি ভয়েসের কথা যা শুনলে সব কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছি না, রুহি তো আমায় সেই ছোট থেকে ভালোবাসে। কখনো ওর জন্য এমন কেন ফিল করিনি? হয়তো ওকে কখনো এই চোখে দেখিনি। মেয়েটা বড্ড মায়াবী, অনেক সরল, খুব বেশি সাজে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি কোরআন শরীফও পাঠ করে। আমি যখন বিকেলে ওদের বাসার পিছন দিয়ে চায়ের দোকানে যেতাম, ও তখন পড়তো। মেয়েটা আমার জন্য কেন জানি না পাগল। এতটাই ভালোবাসে সে আমার জন্য যে সে খাবার নিয়ে আসে যখন না বাসায় কেউ থাকে। এতটাই ভালোবাসে যে নিজের বিয়ে করা বউয়ের মাঠে খাবার দিয়ে আবার তাকে দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। কেন জানি না, সেগুলো আমার বিরক্ত লাগে। মেয়েটা চায়ের দোকানের সামনে গিয়ে, অভ্র অভ্র চা এনে দাও না। আমি যদি বলতাম আমি পারবো না, তুই নিয়ে আয়, তখন চোখ রাঙিয়ে বলতো, কিপটা একটা, টাকা দিচ্ছি, যাও নিয়ে আসো। আমি কোনো মেলাতে যাব শুনলে সেও যে ধরতো আমার সাথে যাওয়ার জন্য, কারণ সে আমার পাশে যাবে। মেয়েটা রাতের আধারেও লুকিয়ে আমার জন্য দোয়া করতো। মেয়েটা খুবই সাধারণ, তবে এক কথায় দেখতে পুরোই মাশাআল্লাহ। আজ বড় মনে পড়ছে রুহির সাথে খেলা করা বর বউ খেলাটা। ও আমায় বড় করে ডাকতো আর আমি ওকে বউ বউ করে পাগল হয়ে যেতাম, যা দেখে আমার আব্বু আম্মু আর ওর আব্বু আম্মু হেসে হেসে লুটোপুটি খেত। জানি না সে ওখান থেকে আমায় ভালোবেসে ফেলেছে কিনা।
আমি অনেক সময় খেয়াল করেছি ও আমার বাসায় আসতো, এমনকি রুমেও প্রায় আমার প্রিয় খাবারগুলো লুকিয়ে বানিয়ে এনে বলতো আমার আম্মুকে আজ আমাদের বাসায় পায়েস বানানো হয়েছিল। আর আম্মু বললো অব্র তো খুব খেতে ভালোবাসে, যা দিয়ে আয়। কিন্তু ও শুধু আমার জন্যই বানিয়ে আনতো। আমি জানতাম কিন্তু কোনোদিন কিছু বলিনি। ভাবলাম অল্প বয়স, এখন এমন একটু করবে। অবশ্য আমার থেকে মাত্র কয়েক বছরের ছোট। আমি যখন টিউবওয়েলে গোসল করতাম মাঝে মাঝে ওই সময় আমাদের বাসায় আসতো আর আম্মুকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতো, বলছি যে তোমার ছেলেটাকে কিছু খেতে দাও না নাকি? আম্মু তখন ভ্রু কুচকে বলতো, কেন রে? তখন রুহি আমার দিকে তাকিয়ে খুব হেসে হেসে খেতে দিলে আর এরকম বাঁশ কঞ্চির মতো বডি হতো না। আমি তখন রেগে ওর দিকে পানি ছিটিয়ে বলতাম, হ্যাঁ তো তো সালমান খান বর হবে তাই না? রুহি এবার আমার কাছে এসে বললো, জি না, লাগবে না আমার ওকে। এটা বলেই চলে যেত হেসে হেসে। ক্যাম্পাসে বসে রুহির সাথে কাটানো মুহূর্ত আর জান্নাতের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছি। রুহির সাথে কেন জানি না জান্নাতের কোনো মিলই খুঁজে পাচ্ছি না। জান্নাতকে তো এই কদিন আমি চিনি, বাট রুহিকে আমি সেই ছোট থেকে চিনি। বলতে গেলে ও যখন হয় তখন থেকেই। আমার জন্য রুহি হয়তো বেস্ট, জান্নাত নয়। জান্নাত আমার কদিনের ভালোবাসা, রুহি আমাকে আজ থেকে 14 বছর ধরে ভালোবাসে, কিন্তু মুখ খুলতে পারেনি। না না, আমার ঠিক হবে না ওকে এইভাবে কষ্ট দিতে। কিন্তু জান্নাতও তো আমায় ভালোবাসে মনে হয়। জান্নাত যদি জানতে পারে আমি তার না হয়ে অন্য কারোর হতে চলেছি, তাহলে কি মানতে চাইবে? আমি মাথা চুলকাতে চুলকাতে এইসব ভাবছি। কি করব কিছুই মাথায় আসছে না। স্টাডিতে তেমন করতেও পারছি না। আগের মতো এইসব মাথায় চিন্তা এসে আমার স্টাডির 12টা তো বাজিয়েছে, সাথে আমার লাইফটারও। আমি ভাবতে পারিনি এই গ্রামের ছেলেটার লাইফেও এমন একটা দিন আসবে। শালা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এমন ভেবেই হাসি পাচ্ছে আর আমি আনমনে মুচকি মুচকি হাসছি। জান্নাত এবার আমার কাছে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই, তুমি আমায় না বলে এখানে এসে বসে আছো? না তেমন না, আমি ভাবলাম হয়তো তোমার ক্লাস আছে তাই আর কি। না, আমার ছিল না। আমি তোমায় সারা কলেজ খুঁজলাম, আর এতবার যে ফোন দিলাম তাও রিসিভ করলে না। আমি এবার ফোনটা বের করে দেখি, আরে সত্যি তো। আমি হালকা হেসে বললাম, সরি আমার ফোন তো সাইলেন্ট। আর সত্যি আমার ফোনটা সাইলেন্টই ছিল। জানাতে আমার পাশে বসলো আর মাথা নিচু করে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি ওর দিকে বারবার আর চোখে তাকাচ্ছি। আমি এবার সরাসরি চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু বলবা? জান্নাত সাথে সাথে মাথা নিচু করে বলল, বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সাহস পাই না যে। জানি জান্নাত কি বলবে, হয়তো তার মনের কথা জানাবে। আমি জান্নাতের চোখের দিকে আবারও তাকালাম আর ভাবলাম ওকে এই প্রশ্নটা জিজ্ঞেস করি। ওর মন থেকে উত্তরটা শুনতে চাই। আর যখন আমি ওকে আমার আর রুহির পুরোটা জানাবো খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা জান্নাত, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? সাথে সাথে জান্নাত আমার ঠোঁটের মাঝে হাত রেখে বলে উঠল, না, আমি শুধু আজ বলবো, আর তুমি শুনবা আর উত্তর দিবা, ওকে? আমি আবারও বললাম, আচ্ছা শুনবো, ওকে। আগে আমার প্রশ্নটা শোনো। জান্নাত মাথা নেড়ে বলল, না, তুমি সেই কাল রাতের মতো উদ্ভট প্রশ্ন করবা। আমি বলছি, আজ শোনো। এটা বলেই আমার কাঁধে মাথা রাখলো আলতো পরশে। আমার বাম হাতটা জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে বলে উঠল, জানো অব্র, তোমার সাথে প্রতিটা মুহূর্ত কাটানো খুব ভালো লাগে, কখনো বোরিং ফিল করি না। আর তোমার ওই মিষ্টি মুখে দুষ্টু নানা রকম হাস্যকর কথা আমার জন্য আজ অনেকটাই দামি হয়ে উঠেছে। কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি আমার শরীরের অন্যান্য অঙ্গের মতো আরেকটা, যেগুলো ছাড়া আমি অচল, তেমন তোমাকে ছাড়াও আমি অচল। আমি তোমায় আরও কাছে পেতে চাই, আমার বুকের স্পন্দন শোনাতে চাই, তোমার সাথে সব কথা শেয়ার করতে চাই। আমি ওকে থামানোর জন্য বললাম, পসিবল না জান্নাত। এটা বলার সাথে সাথেই কেন জানি না আমার বুকের মাঝে আরো কষ্ট বাড়তে লাগলো। যেমনই হোক আমি তো জান্নাতকে ভালোবাসি, আর এটা ভালোবাসা নাকি ভালো লাগা নাকি মায়া, আমি কিছুই বুঝতে পারছি না। তবে জান্নাতকে এমন কথা বলাতে আমায় বাধ্য করাচ্ছে ওই রুহি মেয়েটার ভালোবাসার জন্য। জান্নাত এবার হেসে হেসে বলতে লাগলো, এখানেও মজা? জান্নাত আমি সিরিয়াস। আমি গ্রামে ছিলে আর তুমি শহরে, কখনোই তুমি তোমার লাইফস্টাইল বদলাতে পারবে না আমার সাথে গ্রামে থেকে। জান্নাত হেসে আবারও বলতে লাগলো, ও আচ্ছা, এই ব্যাপার। আর তোমার স্টাডি কমপ্লিট হলে তো তুমি এখানেই জব করবা, আর আমরা তো এখানেই থাকবো, তাহলে লাইফস্টাইলের কথা কোথা থেকে আসছে? সরি,
এই কলকবজার শহরে বিষাক্ত ধোঁয়ায় থাকতে যে আমার বড্ড কষ্ট হবে সারা জীবন। আমি আমার গ্রামের ধুলোতে মিলেমিশে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আর হ্যাঁ, আমি শহরে জব করলেও হয়তো আমি এখানে সেটেলড হব না। আমি আমার গ্রামের বাসাতেই থাকবো। তুমি পারবার নিজেকে মানিয়ে নিতে ওই গ্রামের সাথে। জান্নাত তারা শক্ত করে আমায় জড়িয়ে ধরে বলে উঠল, পারবো আমি, শুধু যদি তুমি আমার পাশে থাকো। জান্নাতকে আমি যতই বোঝানোর ট্রাই করছি ও বুঝতেই যাচ্ছে না। ওর চোখ দুটো কেমন ভিজে গেছে। আমি ওর চোখগুলো মুছে দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আমার প্রশ্নের এবার জবাবটা দিবা? জান্নাত আবার মাথা নিচু করে বলল, আমি তোমায় ভালোবাসি। কি? আমি তোমায় ভালোবাসি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, জান্নাত তোমায় কিভাবে পুরোটা জানাবো আমি বুঝতে পারছি না। এটা শুনতেও আমার কলা চেপে ধরে বলল, কি কথা? তার মানে তুমি কি অন্য কাউকে ভালোবাসো নাকি? এটা বলার সাথে সাথে দেখি ওর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। জি না। আচ্ছা জান্নাত, 1 মাসের ভালোবাসা প্রায়োরিটি বেশি নাকি 14 বছরের ভালোবাসা প্রায়োরিটি বেশি? অবশ্যই 14 বছরেরটা। আমাদের মাঝে এসব প্রশ্ন আসছে কেন? আমি এবার জান্নাতের দিকে তাকিয়ে বললাম, তোমার সবটা জানানো উচিত। কি জানানো উচিত? আমি মাথাটা নিচু করে আছি, কিভাবে যে জানাবো জান্নাতকে পুরো ঘটনাটা। আবার জান্নাত যদি জানতে পারে রুহিও আমায় ভালোবাসে, তাহলে কি যে হবে আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু আমায় তো জানাতেই হবে, নয়তো জান্নাত আমায় ভুল বুঝবে ঠিক রুহির মতো। জান্নাত তো ভাববে আমি ধোঁকাবাজ, আরও আমায় নিয়ে স্বপ্ন দেখবে। জান্নাত আবারও আমার শার্টের কলারটা ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কি হলো বলো না প্লিজ। আমি এবার ভয়ে ভয়ে বললাম, আমায় অন্য কেউ ভালোবাসে আর 14টা বছর। কে সেই মেয়ে? অন্য কেউ না, তোমারই বোন রুহি, আর আমি ওকে ভালোবাসি। রুহি নামটা শোনার পরেই আমার জামার কলার ছেড়ে মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, তার মানে রুহি আর তুমি। জান্নাত আবারও পাগলের মতো হেসে বলল, তুমি মজা করছো তাই না? তুমি আর নাকি রুহিকে লাভ করবা? হাসালা। সত্যি এটা জান্নাত, এটাই সত্যি। জান্নাত এবার আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর চোখগুলো কেমন লাল হয়ে গেছে। আমি আবারও জান্নাতকে বললাম, জানা তোমার যেটা আমার জন্য আছে সেটা হলো ভালো লাগা। কারণ আমি তোমার হয়তো মানসিক চিন্তা ভাবনাটা বদলেছি, তোমার জীবনটাকে নয়। কিন্তু ওইদিকে ওই আমায় বারে বারে বোঝানোর চেষ্টা করেছে আমায় লাভ করে, আমার জন্য নিজের জীবনটাকে বদলে নিয়েছে। জান্নাত এবার আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, থাক, আর এত গুনগান গাইতে হবে না। এটা বলেই জান্নাত চলে গেল। খুব খারাপ লাগলো জান্নাতকে এইভাবে কষ্ট দিতে, কিন্তু আমার তো কিছুই করার ছিল না। কারণ একটা গ্রামের পরিবেশে একটা গ্রামের মেয়েকেই সাজায়, কোনো শহুরে মেয়েকে না। জান্নাত হয়তো কখনোই আমার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারতো না। বুকের ভেতরটাকে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আমি ওদিকে রুহিকেও কষ্ট দিতে পারবো না। আমি এবার ক্যাম্পাস থেকে উঠে বাসে চাপবো বলে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। কিছু ভালো লাগছে না। দেখি রুহি কেমন আছে, কোনো পাগলামি করছে না। কাল রাতে ওরকম আমার কথা শোনে। আমি ওকে ফোন দিলাম, ওর রিসিভ করে চুপি চুপি বলে উঠলো, আম্মু আছে, পরে ফোন দিই। কেন জানি না রুহির এতটুকু কথাতেই আমার মনের কষ্টগুলো আস্তে আস্তে দূর হয়ে গেল। আমি হালকা হেসে বললাম, কই আছে তোর আম্মু? আম্মু আছে, পরে পরে। আমি এবার হালকা হেসে বললাম, ওকে রাখি তাহলে। রুহি এবার হেসে হেসে বলে উঠলো, রাগ করো না প্লিজ, আমি ছাদিকে কল দিব দুপুরে, ওকে? হ্যাঁ ভাই, গ্রামের মেয়েরা খোলা রাস্তাতেও কথা বলতে পারে না ফোনে। সে তার ভাইকে কিংবা কোনো রিলেটিভকে কল দিলে পাশে মানুষ পাবে এই মেয়ে প্রেম করছে। আর গ্রামের ছেলেদের মেয়েদের প্রেম ভালোবাসাটা আর এক ম্যাচই। যারা করে তারাই জানে কতটা ভয় প্রতিটা মিট করার সময়। এইসব ভাবতে ভাবতে আমি মেসে চলে এলাম। এখন বাজে দুপুর 1টা। কেন জানি না বারে বারে ফোন স্ক্রিনটার দিকে তাকাচ্ছি, কখন যে রুহি কল দেবে সেই অপেক্ষায়। না খেয়ে শুয়ে আছি রুহির কলের অপেক্ষায়, বাট এখনও কল আসছে না কেন। আমি ওয়েট করে করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এলাম। আবারও ফোনটা হাতে ধরে দেখলাম রুহি কল দিয়েছে কিনা। ভাবলাম রুহি হয়তো কোনো প্রবলেমে আছে, তাই হয়তো কল করতে পারছে না। যাই লাঞ্চটা সেরে নিই। আমি এবার খাবার নিয়ে খেতে বসলাম। ভাতের প্লেটের মধ্যে দেখি রুহির মুখটা ভাসছে, আবারও কখনো জান্নাতের। কিছুই বুঝতে পারছি না, আমি কি জান্নাতকে কষ্ট দিলাম? খুবই বেশি। যাই হোক, নিজেকে মানিয়ে নিতে হবে, মনকে বুঝিয়ে নেওয়া উচিত। সঠিক পার্টনার রুহি হতে পারে, জান্নাত না।
আমি লাঞ্চ সেরে চুপচুপ শুয়ে আছি, উপরে ঘোরা ফ্যানটার দিকে তাকিয়ে রুহির কথা ভাবছি। কতটা পাগলামি করে মেয়েটা, কতটা ভালোবাসে আমায় মেয়েটা। এত কষ্ট দেওয়ার পরেও আমায় পাগলের মতো চায়। মেয়েটাকে যদি আগে এইভাবে দেখতাম তাহলে হয়তো ওর ভালোবাসার প্রকাশ আগেই পেতাম। এবার শুনতে পেলাম আমার বালিশের সাইডে থাকা মোবাইলটা বাজতে লাগলো। আমি ফোন স্ক্রিনের দিকে তাকাতে দেখি রুহি। কেন জানি না মনটা বড্ড খুশিতে ভরে গেল। আমি ফোনটা রিসিভ করতে রুহির ওপাশ থেকে ফিসফিস করে বলে উঠলো হ্যালো। বলো। রুহি আমার মুখে ওর জন্য তুমি শব্দটা শুনে তো অবাক হয়ে গেছে। রুহি এবার বলল, কি? বললাম যে বলো। তুমি আমায় তুমি বলছো কেন? তো কি বলবো, আপনি বলবো নাকি? তুমি তো আমার বড়, আর আমাকে তো তুমি সেই ছোট থেকেই তুই বলো, তাই না? আমি হালকা হেসে বুকের বাম পাশে হাত রেখে বললাম, বউকে তুই বলে প্রতিবেশীরা কি বলবে শুনি। রুহির সাথে সাথে আবারও অবাক হয়ে বলল, কি? আরেকবার বলো। কিছুটা। এবার বাচ্চাদের মতো রুহি বলে উঠলো, ওই বলো না অভ্র, আরেকবার। না, ব্রেকিং নিউজ একবারই দেখানো যায়, বারে বারে না। তা কেন বলবা? যাও তোমার জান্নাত আপুকে গিয়ে বলো। আমি হালকা হেসে আবারও বললাম, রুহি, আমার সাথে কিন্তু জান্নাতের কোনো সম্পর্ক নেই। কেন, কি হয়েছে? আমি জানিয়ে দিয়েছি তোমার আর আমার ব্যাপারটা। তাই? হঠাৎ শুনতে পেলাম সাইড থেকে পায়রার শব্দ, আর ওদের ছাদেই বেশি পায়রারা আসে। আমি এবার বললাম, এই তুই কই আছিস? ছাদে। আর তুই পাগল নাকি? এত রোদে এত গরমে তুই ছাদে আছিস কেন? যা রুমে যা। তোমার জন্য 7 সমুদ্র, এমনকি জাহান্নামে যেতেও রাজি আছি। আমি এবার রাগ দেখিয়ে বললাম, যা রুমে যা, না হলে কিন্তু আমি ফোনটা রেখে দেবো। তুই আবারও বাচ্চাদের মতো করে উঠে বলে উঠলো, তুমি এমন কেন? আচ্ছা বাবা, একটু পরেই চলে যাব, আর আম্মু আব্বু বাসা আছে তো। ওকে, তো পরে কথা বলি, এখন তুই রুমে যা। রুহি এবার হালকা হেসে বলে উঠলো, আচ্ছা অভ্র, একটা কথা জিজ্ঞাসা করব? বল। আমাকে কি মেনে নেওয়া যায় না তোমার জীবনের সাথে? আমি হালকা হেসে বললাম, দেখা যাবে, এখন রুমে যা। আমাকে কি মেনে নেওয়া যায় না? আমি আর পারছি না রুহিকে এভাবে কষ্ট দিতে। মেয়েটা অনেক দিন আমার জন্য কষ্ট পেয়েছে, আরও নিজের থেকেও বেশি ভালোবেসেছে, আর চায় না কষ্ট দিতে। আমার বুকে মাথা রেখে ওর সব কষ্ট ভুলিয়ে দেব, ওকে প্রাণ ভরে ভালোবাসবো। আমি হালকা হেসে বললাম, রুহি, 2 দিন পর বাসায় যাচ্ছি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলা তো যাবে না এখন। আর হ্যাঁ, এই 2 দিন আমায় কোনো রকম কল করবি না। এটা শুনেই রুহি কান্না করতে লাগিয়ে দিল, আর অভিমান করে বলল, পারবো না। আমি জানি তুমি জান্নাত আপুকে ভালোবাসো। আচ্ছা বাসো, কোনো ক্ষতি নেই, তবে আমার সাথে একটু কথা বলো। আমি এবার গম্ভীর হয়ে বললাম, রুহি, তুই যদি আমায় বিশ্বাস করিস তাহলে যেটা ভাবছিস ভুল, ওকে? এবার রুহি খুশি হয়ে বলল, আমি তোমাকে আমার থেকেও বিশ্বাস করি, আর আমি তো পারবো না তোমার ভয়েস না শুনে থাকতে। ওরে পাজি, এতদিন যখন আমায় কল না করেছিলিস, কই তখন তো এমন মনে হতো না। 2 দিন স্টপ, ওকে? আচ্ছা। আর হ্যাঁ, বাসে যাওয়ার উদ্দেশ্য শুধু তোর জন্য। তোর জন্য একটা মস্ত বড় সারপ্রাইজ আছে। এই বলো না, আমার জন্য কি গিফট আনবে? তোর জীবনের সব থেকে বড় পাওয়া গিফটটা তোকে দেবো। রুহি এবার কিছুটা মন খারাপ করেই বলে উঠলো, জীবনের সব থেকে চাওয়া গিফট তো তুমি, যেটা আমি আল্লাহর কাছে এতদিন চেয়ে এসেছি। তোর স্বপ্ন পূর্ণ হতে চলেছে। সত্যি? জানি না, এখন রাখি, 2 দিন পর আবার কথা হবে। এটা বলে ফোনটা আমি কেটে দিয়ে বুকে রাখলাম। কেননা জানি না, খুব জোরে হার্টবিটটা চলছে রুহির জন্য। খুব ভালো লাগছে রুহির সাথে কথা বলতে। আমি কি পারবো এই 2 দিন রুহির সাথে কথা না বলে থাকতে? আমাকে পারতেই হবে, কারণ রুহিকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আবশ্যক। 2 দিন হয়ে গেল, আমি সকালে উঠেই ব্যাগ গোছাচ্ছি, আর অনেক অনেক মাথায় রুহিকে নিয়ে দেখার স্বপ্নগুলো মাথায় ঘুরছে। বড্ড খুশি লাগছে নিজেকে আজ। এই 2 দিনে রুহির জন্য আমি সমর্থ মতো একজোড়া নুপুর নিয়েছি, একটা টিপ পাতা নিয়েছি, একটা গলার হার এবং মাকে দেওয়া কাঁকড়া নিয়েছি।
আমি সব ব্যাগে নিয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে সিটে বসে আছি। জানালার দিকে তাকিয়ে রুহিকে নিয়ে দেখা স্বপ্নগুলো বারে বারে ওই মিটি মিটি হাসাচ্ছে। খুব আজ নিজেকে হ্যাপি মনে হচ্ছে। আজ রুহিকে এতটাই আমি ভালোবাসবো, তার চাওয়া পাওয়া সব পূরণ করে ফেলবো। মাথায় 100 স্বপ্ন নিয়ে বাসায় এসে পৌঁছালাম। আব্বু আম্মু আমাকে দেখে কেমন জানি হাসতে লাগলো। আমি কিছু না বুঝতে পেরে রুমে ব্যাগ রেখে বাসা থেকে বেরিয়ে এলাম বাইরে। শুধু এখন এই দু চোখ রুহিকে একটাবার দেখতে চাইছে। আমি আবারও বলে উঠলাম, আর রুমে এসে চিৎকার করে বললাম, আব্বু ক্ষুধা লেগেছে, খেতে দাও। আম্মু এবার তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে আমায় দিয়ে বলল, কি রে, এই যে কদিন আগে মেশে গেলি, আবার ফিরে এলি কেন? কিছু না আম্মু, তোমাদের জন্য মন খারাপ করছিল। ও আচ্ছা, আর হ্যাঁ, রুহি বারে বার আজ আমাদের বাসায় আসছে, বুঝেছিস? এটা বলেই আম্মু হাসছে। আমি আম্মু দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, তো 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 আমি কি করব? তো আমি কিভাবে জানবো? ওকে, তাহলে এখন যাও। আম্মু এবার আমার রুমের দরজার কাছে যেতে দেখি রুহি হাঁপাতে হাঁপাতে আমার রুমের সামনে এসে দাঁড়ালো। আর আম্মু আমার দিকে তাকিয়ে হেসে বলল, দেখ এসে গেছে। হাই রে, আমি জীবনেও আম্মুর এমন কথায় লজ্জা পাইনি। বাট আজ কেমন জানি লজ্জায় পুরাই রাঙা গিয়ে মাথা নিচু করলাম। আম্মু বাইরে বের হয়ে গেল। রুহি এবার আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি হলো বস? ও দেখি আঙুলের উপর আরেকটা আঙুল ঘষে ঘষে মাথা নিচু করে বলল, না, আমি এখানেই ঠিক আছি। আমি এবার হালকা হেসে বললাম, আচ্ছা। এটা বলতে রুহি মাথা উঁচু করে অভিমান করে বলল, জি। তা তুই এখানে কেন? রুহি এবার চোখগুলো কটমট করে বলল, আমি আসতেই পারি। কেন, এটা কি তোর বাসা নাকি? রুহি এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জি আমার। ও হ্যালো, তোর এটা শ্বশুর বাড়ি না যে তোর বাসা হবে। ওতে কতক্ষণ লাগে? এটা বলেই দৌড়ে আমার গা ঘেঁষে বসে গেল। লজ্জায় মাথা তুলতে পারছে না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এই তোকে আমি বসতে বলেছি? বসার জন্য কি কারোর পারমিশন নেওয়া লাগবে নাকি? জি, কারণ এটা আমার বাসা। বড্ড বাসা বাসা করছো তাই না? জেনে রাখো, আমিও এই বাসার একজন মেম্বার। আমি আবারও ওর দিকে তাকিয়ে বললাম, তুই এ বাসার কেউ না, যা তোদের বাসায় যা। এটা বলে আমি খুব চুপি চুপি হাসছি। রুহি পুরোই রেগে আগুন হয়ে গেছে। সাথে সাথে উঠে আমার দিকে তাকিয়ে বলল, আমি গেলাম। ওকে যা। বাইরে সাথে সাথেই বাইকের 180 স্পিডে বেরিয়ে গেল। এটা আম্মু দেখে সাথে সাথে আমার রুমে এসে বলল, এই রুহি ওভাবে দৌড়ে বের হয়ে গেল কেন? আমি কি করে জানবো শুনি? তোকেই তো এবার জানা লাগবে। আম্মু কি যাতা পাগলের মতো বকছো বলো তো? কিছু না, তুই নেই। আর হ্যাঁ, হাতটা ধুয়ে একেবারে বাজারে যাস। তোর আব্বু এই গেল, আর তোকেও যেতে বললো। আচ্ছা আম্মু। আমি এবার খেয়ে বাজারে গেলাম। বাজার থেকে ফেরার সময় মসজিদের সামনে এসে উকি ঝুঁকি মেরে রুহিকে দেখার ট্রাই করলাম, বাট দেখতে তো পাচ্ছি না। আমি এবার ওদের ছাদের দিকে তাকাতেই দেখি রুহি আমার দিকে তাকাচ্ছিল। আর আমি ওর দিকে তাকানো মাত্রই মুখ বাঁকিয়ে চলে গেল। হায় রে, মেয়েটা বড্ড অভিমান করেছে। আমি হেসে হেসে বাসায় চলে আসলাম। বিকেলের দিকে বসে বসে আমি বাহানা খুঁজছি রুহিকে নিয়ে একটু বাইরে বের হওয়ার, বাট কিছুই মাথায় আসছে না। অনেকক্ষণ ভাবার পর মাথায় এলো একটা আইডিয়া। আমি যদি রুহির বাসায় গিয়ে বলি আমার এক মেয়ে ফ্রেন্ডের বিয়ে, আর তার জন্য কাপড় কিনবো, আমি তেমন সিলেক্ট করতে পারবো না, তাই রুহিকে নিয়ে যাচ্ছি। বাবা, দারুণ আইডিয়া। আমি এবার হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম রুহির বাসার দিকে। সাইকেল তো রুহির আছেই। আমি রুহির বাসা ঢোকা মাত্র দেখলাম রুহি সিঁড়িতে বসে মোবাইলটা পাঠাপি করছিল। আমাকে দেখা মাত্রই ও দৌড়ে রুমে ঢুকে গেল। দেখি রুহির আম্মুকে আমাকে দেখে কি বললো, অভ্র কখন এলে? জি আন্টি, বেশিক্ষণ না, এই এলাম। ও আচ্ছা, রুহি তো এখানেই ছিল। যা শালা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি রুহির কথা না জিজ্ঞেস করতেও কেন এরা আমায় বারে বারে এই একটা কথাই বলছে। আমি আন্টির দিকে তাকিয়ে বললাম, জি ওকেই খুঁজছি। আমার না একটা ফ্রেন্ডের বিয়ে লেগেছে, আর শাড়ি কিনবো, চুজ করতে পারবো না বলে ভেবেছি রুহিকে নিয়ে যাব, যদি তোমার আপত্তি না থাকে। রুহি আর আম্মু আমার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে বলল, ধুর পাগল ছেলে, আপত্তি কেন থাকবে? তোমরা এবার এক হবে, তাই কোনো রকম আপত্তি করার বিষয় না। এক মানে? না না, কিছু না। এই রুহি, কোথায় তুই?
রুহি এবার রুম থেকে বলল, কি আমি রুমি? ও দেখ অভ্র এসেছে। রুহি এবার রাগ দেখিয়ে বলল, তো আমি কি করব? রুহির আম্মু এবার ঝাড়ি দিয়ে বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আর কোনো কথাই রুহি বলল না। রুহির আম্মু ডাকাডাকি করার পর রুহি বাইরে এলো। রুহির আম্মু আমার ব্যাপারটা জানানো মানে শাড়ি কেনার কথাটা আর কি। রুহি ওর আম্মুকে অনেকটাই ভয় পায়, তাই না করতে পারলো না, বাট শুধু আমাদের দিকে কটমট করে তাকিয়ে আছে। অবশেষে রেগে বলল, ওকে, আমি চেঞ্জ করে আসছি। আমি বাসার বাইরে সাইকেলের সিটে চেপে দাঁড়িয়ে আছি। রুহি বোরখা পরে বাইরে বেরিয়ে গেল। উফ, সত্যি অসাধারণ লাগছে। এই না হলে গ্রামের মেয়ে, বাইরে এত গরম তবুও বোরখা পরা সে ছাড়েনি। খুব ভালো লাগছে। নিকাবের ভেতরে সে একটা সুন্দর মুখ লুকিয়ে আছে, এটা ভাবতেই বুকটা ভরে যায়। এবার রুহি সাইকেলের পিছনে বসতে রুহির আম্মু কেমন খুশি হয়ে বলল, বড় মানিয়েছে কিন্তু। আমি সাথে সাথে অবাক হয়ে বললাম, কি মানিয়েছে? কিছু না, তোমাদের দেরি হয়ে যাচ্ছে তো, যাও তোমরা। এটা বলেই রুহির আম্মু আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। হঠাৎ ফিল করলাম আমার কোমরে কে যেন চিমটি কাটছে। ও বাবা, এ তো রুহি কাটছে। এটা দেখি হয়তো রুহির আম্মু লজ্জায় বাসায় ঢুকে গেল। আমি কিছুই বুঝতে পারছি না হচ্ছে না কি আসলে। আমি এবার সাইকেল চালাতে লাগলাম। খুব ভালো লাগছে এখন প্রিয় মানুষটাকে সাইকেলের পিছনে চড়িয়ে তাকে ঘোরাতে। প্রায় এদিক ওদিক ঘুরিয়ে একটা ফাঁকা নির্জন জায়গায় নিয়ে এলাম। আর এতে দেখি রুহি কোমরে হাত দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। এখানে শাড়ি কিনবো নাকি? না, তবে তোমার চাওয়া আল্লাহর কাছের গিফটটা তোমার হাতে তুলে দেবো। ও তো শুনেই চমকে গেল আর গালে হাত দিয়ে অবাক হয়ে বলে উঠল, মানে? এটা বলার সাথে সাথে আমি ওর কালো মোজা পরা দুটো হাত ধরে আমি হাঁটু মুড়ে বসে পড়লাম আর কপালে হাত দুটো রেখে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, ভালোবাসি। আবার বলো। ভালোবাসি। আবার। ভালোবাসি। আবার। ভালোবাসি। আবার। ভালোবাসি। আবার। ভালোবাসি তো। এবার আমার সামনে ও নিজে হাঁটু মুড়ে বসে গেল আর আমার দিকে তাকিয়ে বলল, আমি স্বপ্ন দেখছি না তো? না না, এটা বাস্তব। রুহি ফুপিয়ে ফুপিয়ে খুশিতে আমার সুনামি ঝড়ের মতো জাপটে ধরে বলল, আমিও ভালোবাসি, খুব 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 ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। এটা বলেই আমার বুকে থেকে উঁকি মারল আমার মুখের দিকে তাকিয়ে। রুহি একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও আমার বুকে মাথা রেখে বলল, অভ্র, এটা সত্যি স্বপ্ন না তো? স্বপ্ন যদি হয় আমি মারা যাব। আমি এবার ওর কপালে ছোট্ট করে একটা চুম্বন এগিয়ে দিয়ে বললাম, কি এবার সত্যি তো? রুহি আমার মুখটা এবার ধরে আমার চোখের দিকে তাকালো। আমি এবার ওর মুখের নিকাবটা খুলতে দেখি ওর কেমন গাল নাক লাল হয়ে গেছে আর কেমন নীরবে কান্না করছে। রুহি আমার গোটা মুখে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, কতদিন ভেবেছি এত কাছে কবে আসবো, কতদিন ভেবেছি কবে তোমায় এভাবে স্পর্শ করে আমার ভালোবাসা ফিল করাবো। রুহি আকাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, আল্লাহ তুমি আছো, নিশ্চয় আছো। আবার চাও তোমার কাছে গিফটটা তুমি আজ দিয়েছো আমায়, অসংখ্য শুকরিয়া আল্লাহ। এটা বলেই মাথা নিচু করে কান্না করছে। হয়তো এটা ওর জন্য খুবই খুশির কান্না। আমি ওর মাথাটা তুলে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এই কাঁদছিস কেন? জানি না, হয়তো তোমায় পাবার আনন্দে। তাই? এটা বলে আরো আরো কান্না করতে লাগলো। আমি আবারও হেসে হেসে ওর গালের চোখ থেকে পড়া পানিগুলো মুছে বললাম, আবার কেন কাঁদছিস? আমি তো তোর এত কাছে, ভালোবাসবি না আমায়? রুহি এবার ও ঠোঁট দুটো চেপে ফুপিয়ে ফুপিয়ে আমার কপালের কাছে ঠোঁট দুটো নিয়ে এলো আর একটা আলতো সময় চুমু দিয়ে আমার দিকে তাকিয়ে অধিকার বসিয়ে বলল, তুমি শুধু আমার, শুধু আমার, শুধু আমার, শুধু আমার। সেটা বলে ওর কপাল আমার কপালে স্পর্শ করে কান্না করতে থাকলো।
সেটা বলেই ওর কপাল আমার কপালে স্পর্শ করে কান্না করতে থাকলো। আমি এবার দাঁড়িয়ে ওর হাত দুটো ধরে আমার সামনে দাঁড় করালাম। আমি ওর দিকে তাকিয়ে আমার পকেট থেকে ওর জন্য শহর থেকে নিয়ে আসা টিপ পাতা, নুপুর, গলার হার, চুলে দেওয়া কাঁকড়া এগুলো বের করে ওর সামনে গিয়ে দিলাম। রুহির চোখে আবারও পানি এসে গেল। কি হলো, নে এগুলো। রুহি আমার হাত থেকে এগুলো নিল। আমি হালকা হেসে বললাম, পছন্দ হবে কিনা জানি না, আমার সামর্থ্য মতো নিয়ে এসেছি। রুহি আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সব পছন্দের জিনিসই আমার পছন্দ, আর তোমার দেয় গিফটগুলো আমার কাছে লাখ লাখ টাকার জিনিসের কাছেও হার মানবে। এটা শুনেই আমার মুখে একটা হাসির আলো এলো। মেয়েটা এত আমায় ভালোবাসে, এত আমায় চায়। আমি ওকে নিচে এক থেকে একবার জড়িয়ে ধরলাম, আর তাতে ও খুব খুশি হলো। ফাঁকা মাঠে দুজন পাশাপাশি বসে আছে। রুহি আমার দুটো হাত খুব জোরে চেপে ধরে আছে আর মাথা নিচে করে বসে আছে। হয়তো লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। আমি ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে ধরলাম আর বললাম, কি ব্যাপার, কথা বলছিস না কেন? রুহি লজ্জায় রাঙা হয়ে গিয়ে বলল, কি বলবো? তোর যত স্বপ্ন আমায় নিয়ে সেগুলো বল। সে ঘাড় নেড়ে বলল, সব বিয়ের পর। আমি হেসে হেসে আবারও বললাম, ওরে পাজি, এর মধ্যে বিয়েও ভেবে নিয়েছিস? রুহি আবারও ঘাড় নেড়ে বলল, জি। পাজি মাইয়া কোথাকার। আমি না আমাদের বেবির নামও রেখে ফেলেছি, তোমায় না জানিয়ে। ভাই রে, রুহির কথা শুনে সত্যি আমারও খুব হাসি পাচ্ছে। আমাদের কত বয়স, এখন থেকে ও বিয়ে নিয়ে ভাবছে। আচ্ছা, কি নাম শুনি? আমাদের প্রথম সন্তানটা যেন রাজকন্যা হয়, আর তার নাম হবে অনু। হায় আল্লাহ, আমি তো শুনে পুরাই শকড। এ তো আমারও স্বপ্নের ড্রিম গার্লের নাম। আমি এবার ওর চিবুকে হাত দিয়ে আমার চোখের সামনের মুখ টানলাম। রুহি পুরোই লজ্জায় রাঙা হয়ে গেছে। আমার দিকে তাকাতে না পেরে অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি বললাম, এই আমার দিকে তাকা। রুহি ঘাড় নেড়ে না ইশারা করলো, এই তাকান আমার দিকে। রুহি আবারও লজ্জা পেয়ে বলে উঠল, বললাম তো না। আমি এবার গম্ভীর হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। সাথে সাথে আমার হাতটা ধরে বলল, এই তো তাকালাম, বলো। আমি এবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ওর কপালে কপাল রাখলাম। তুই চোর একটা। এটা বলে আমি ওর চোখের দিকে তাকিয়ে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছি। ও ভয় ভয় বলতে লাগলো, অভ্র, বিশ্বাস করো, আমি তোমার রুমে গিয়ে কিছু নিয়ে আসিনি। সেই ছোটবেলায় তোমায় না বলে একটা শুধু বরপুতুলের প্যান্টটা নিয়েছিলাম। ভাই রে ভাই, আমার যে কি হাসি পাচ্ছে তা বলে বোঝানো যাবে না। আমি আবার কড়া লুক নিয়ে বললাম, ওই তার মানে তুই সত্যিই চোর? রোহিত চোখে এবার পানি এসে গেল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলতে লাগলো, আচ্ছা, আমি তোমার পুতুলের জন্য একটা প্যান্ট এনে দিব। আমি আবারও মুখ টিপে হেসে বললাম, আচ্ছা ওকে ফাইন, বাট আমার যে ড্রিম গার্ল নিয়ে ভাবা, তার নামটা তুই কেন কপি করছিস? রুহি এবার রেগে গিয়েই বলল, ও হ্যালো, ভালোবাসি আমি তোমায় অনেক আগে থেকে, সো তুমি আমার ড্রিম গার্লের নাম চুরি করেছো। আমি ভ্রু কুচকে বললাম, মানে কি আমায় চোর বলিস? তোর আজ হচ্ছে দাঁড়া। রুহি এবার আমার কোলে চেপে আমার মাথার চুলটা ধরে বলে উঠল, কি করবা শুনি? চুরি করে আবার বড় বড় কথা। তুই মহা বড় চোর, অনেক বড় চোর। রুহি অভিমান করে আমার চুলটা আরো জোরে টান দিয়ে বলে উঠল, ওই আমি তোমার আর কি চুরি করেছি শুনি? আমি এবার আমার বুকের বাম পাশে হাতটা রেখে হাসতে হাসতে বললাম, আমার মনটা চুরি করেছিস তুই। রুহি লজ্জায় রাঙা হয়ে গিয়ে অন্যদিকে মুখ করে হাসছে। আমি এবার ওকে জড়িয়ে ধরলাম। ও এখনো আমার কোলে বসে আছে আর ওর দুটো পা আমার কোমরের দুই সাইডে। আমি ওর চিবুকে মাথা রাখতেই বুঝলাম রুহির হার্টবিট বাড়ছে। আমি মুখ তুলে ওর চোখের দিকে তাকাতেই দেখলাম ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি এখন ওর ওই দুটো গোলাপের পাপড়ির মতো ঠোঁটের দিকে খেয়াল করতেই দেখলাম খুব কাঁপাকাঁপি করছে। বুঝছি, আমারও লাগবে। আমি এবার আস্তে আস্তে আমার ঠোঁট দুটো ক্লোজে নিয়ে যাচ্ছি। আর বেশি দূরে নেই, কয়েক মিলিমিটার হবে। হঠাৎ দেখি রুহি আমাদের দুজনের ঠোঁটের মাঝে হাত রেখে মাথা নেড়ে না ইশারা করলো, হয়তো ভয় পাচ্ছে। আমি ওর হাতটা সরিয়ে ওর হাত দুটো চেপে ধরলাম এবং ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটের স্পর্শ পাওয়া মাত্রই ও কেমন ভয়ে একটা ঢোক গিলল। ওর হৃদের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ ঠোঁট চেপে রাখলাম। ও কেমন কেঁপে কেঁপে উঠছে বারে বারে।
রুহি এবার ঠেলে সরিয়ে দিল আর আমার থেকে দূরে গিয়ে দাঁড়ালো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমি কি রুহির অবাধ্যে গিয়ে ওর সাথে এমন কাজে লিপ্ত হলাম? রুহি আবারও পিছনে তাকিয়ে হালকা মুচকি হাসলো। বুঝলাম রুহি লজ্জা পেয়েছে। আমরা আর বেশি লেট না করে সাইকেলে আমি উঠে বসলাম ওর পিছনে। সারা রাস্তায় কেউ কারোর সাথে কোনো রকম কথা বলিনি। আমারও খুব লজ্জা লাগছে, আবার হয়তো রুহিরও। আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আমি রুহির বাসায় ঢুকে সাইকেল রেখে আমি ওদের বাসাতে ঢুকতেই যাব, ওর ভাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে বলে উঠল, ভাইয়া, তোমার ঠোঁটটাও তো লাল লাল কেন? কেউ কি লিপস্টিক মাখিয়ে দিয়েছে নাকি? কথাটা শোনার সাথে সাথে আমি হাত দিয়ে মুছে দিলাম আর হেসে হেসে বললাম, না রে, তেমন কিছুই না। রুহিও দরজা গোড়া থেকে কথাটা শুনে মিষ্টি হাসি দিয়ে রুমে ঢুকে গেল। এবার দেখে ওর আম্মু রুম থেকে বেরিয়ে এসে বলতে লাগলো, এসে গেছো অব্র তোমরা? জি। আর মাপ চাইছে আন্টি, আসতে একটু লেট হয়ে গেল। আন্টি হালকা হেসে বলল, তার শাড়ি কোথায়? এই রে, কেস খেয়েই গেলাম। না 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 না, মানে রুহির আম্মু হালকা হেসে বলে উঠল, আর মানে বলতে হবে না, বসো, আমি চা বানিয়ে আনছি। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, জি না, আমি বাসায় চলে যাচ্ছি। না বাবা, চা খেয়েছিও, বুঝেছো? আমি আন্টির কথা না ফেলতে পেরে মাথা থেকে বললাম, আচ্ছা। আমি একটা চেয়ারে বসে আছি। লক্ষ্য করলাম রুহিও রুম থেকে লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে আর মুচকি হাসছে। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছি। কোথা থেকে যেন ওর আম্মু আমার সামনে এসে বলল, রুহি, যা গিয়ে পড়তে বস। রুহি এবার ভয় পেয়ে বলল, জি 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 জি। এটা দেখার পরই আমি আন্টির দিকে তাকালাম। আবার এমন লোক দেখে আন্টি হাসছে। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই ঘটনার 100টা কারণ মাথায় ভাবতে ভাবতে বাসে ফিরলাম। এখনোই বুঝতে পারছি না এরকম ব্যাপারের কারণটা কি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার সাথে তো আমার পাঠক ভাইয়েরাও আছেন। তাদের মতামতটা জানা উচিত। আপনাদের মতামত কমেন্ট বক্সে ছুড়ে মারুন আর আমাকে বুঝতে হেল্প করুন। রুমে এসে মোবাইলে পিডিএফ ফাইলগুলোতে কিছু নোট ছিল, সেগুলো পড়ছে আর মুখস্থ করার ট্রাই করছি। প্রায় মুখস্থ করেও ফেলেছি কিছু নোট। হঠাৎ শুনতে পেলাম রান্নাঘরের বাইরে রুহি এসেছে, ওরা কথাবার্তা বলছে। আমি সাথে সাথে বিছানা থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসতেই আমার আম্মু আমার দিকে তাকিয়ে রইল আর হেসে হেসে বলতে লাগলো, কি হলো, বাইরে এলি কেন? কি জবাব দেবো কিছুই তো বুঝে উঠতে পারছি না। আমি আমতা আমতা করে বললাম, না না, মানে রুমে তো অনেক মশা আর খুব গরমও লাগছে, তাই তাই বাইরে বেরিয়ে আসতে হলো। রুহি আমার এমন অবস্থা দেখে মিটি মিটি হেসে আবার মুখটা ফিরিয়ে নিল। আমি এবার বলে উঠলাম, আচ্ছা আম্মু, আমি গেলাম। আর আমি ইশারা করে রুহিকে দেখালাম রাতে কল করবি, ওকে? রুহি আমাদেরকে তাকিয়ে রাগি লোক দিয়ে ইশারা করলো, না পারবো না। আমি আর কোনো কথা না বলে সোজা রুমে ঢুকতে যাব, তখনই আম্মু পিছন থেকে ডাক দিয়ে বলে উঠলো, অব্র, চা করছি, খেয়ে রুমে যাস। আমি আর না করতে পারলাম না, কারণ রুহি আছে এখন সামনে। ওকে দেখার একটা মুহূর্ত আমি মিস করতে চাই না। আমি এবার শান্ত ছেলের মতো রান্নাঘরে ঢুকে চুপচাপ আম্মুর পাশে বসে আছি। আমি এবার একটু গম্ভীর হয়ে বললাম, কি রে রুহি, তুই এখানে কেন? আমি আম্মুকে বুঝতে দেবো না তাই এমনটা বললাম। রুহি এবার চোখ রাঙিয়ে বলে উঠলো, বেশ করেছি, তাতে তোমার কি? আম্মু রুহির এমন কথা শুনে মাথা নেড়ে হাসছে। আমি আবারও চোখ রাঙিয়ে বললাম, এই তোর সাহস তো কম নয়, আমার মুখে মুখে কথা বলছিস? জি, বলার অধিকার আছে তাই। শালা আম্মু বুঝে গেল রে। এটা শোনার পরে আমি আমতা আমতা করে বলে উঠলাম, অধিকার মানে? জি, অধিকার। আন্টি, আমার অধিকার আছে, তাই না? এবার আম্মু আমার দিকে হেসে হেসে বলে উঠলো, আমি জানি না কিছু, তোদের ঝামেলা তোরাই মিটিয়ে নে। আমি রেখে বললাম, আম্মু ওকে যেতে বলো আমাদের বাসা থেকে। রুহি এবার মুখ বাঁকিয়ে বলে উঠলো, গেলাম আন্টি। আবার এমন বলার কারণ যাতে আম্মু বুঝতে না পারে, কিন্তু রুহি তো সত্যি সত্যি চলে যাচ্ছে। এই রে, রাগ করেছে। আমি এবার বললাম, এই শোন, চা খেয়ে যাস। আম্মু এবার বলে উঠলো, রুহি, চা খেয়ে যাবি, এখানে আয়। আমার কথা গ্রাহ্য না করে আম্মুর কথা শুনে রান্নাঘরে ঢুকে বসলো। রুহি রাগী লুক দিচ্ছে আমার দিকে তাকিয়ে। আমি মাথা নিচু করে বসে আছি। আমাদের দুজনকে চা দিল। আমি গরম চা খেতে পারি না তেমন। আমি এবার রুহির দিকে আর চোখে তাকাচ্ছি আর চাটাই ফুঁ দিয়ে ঠান্ডা করছি।
নিজের আনমনে গরম চাটা কখন যে জিভের মাঝে চলে গেছে তা বুঝতেই পারিনি। আমি সহ্য না করতে পেরে চিৎকার করে বলে উঠলাম, ও জ্বলে গেল রে, জ্বলে গেল। সাথে সাথে আম্মু আমার মাথায় হাত দেওয়ার আগে রুহি দৌড়ে আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল। এই কি হলো তোমার? সাথে সাথে সামনের পানি জগটা নিয়ে বলল, এই পানি খাও। বুঝেছি, গরম চা জিভে লেগেছে। উফ, দেখে খাবে তো। ভাই রে ভাই, এবার আম্মুর দিকে তাকাচ্ছি আমি। আমার আম্মু আমাদের দুজনকে দেখেই অবাক, কারণ আমি রুহিকে একদম সহ্য করতে পারি না। রুহিও এবার আম্মুর দিকে তাকাতেই লজ্জা পেয়ে আমার থেকে দূরে সরে গেল। আমরা আর একে অপরের দিকে না তাকিয়ে আমি তাড়াতাড়ি চা শেষ করে উঠে রুমে যাব, তখনই আম্মু বলে উঠল, অভ্র, রুহিকে বাসায় দিয়ে আয়। আমি না করলাম না। রুহিকে আজকের মতো আরেকবার দেখার সুযোগটা। জি আম্মু, আমি যাচ্ছি। এই রুহি চল। আম্মু আবারও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জীবনেও রুহিকে বাসায় দিয়ে আসতে যাইনি, তাই যত রাতই হোক সেই আম্মু কিংবা আব্বু পৌঁছে দিয়ে আসতো। রুহি এবার আমাদের বাসা থেকে বেরিয়ে এলো। বাসার কাছাকাছিতে আমরা একটু দূরে হাঁটছি। বাসা থেকে দূরে যেতেই দুদিকে দুটো রাস্তা, একদিকে ওদের বাসায় যাওয়ার আর একদিকে খেতে যাওয়ার। এই রাতে কেমন যায় না কেউ ওদিকটায়। আমি এবার দৌড়ে ওর হাতটা চেপে মুঠো করে ধরলাম। সাথে সাথে রুহি রেগে আমার হাতটা ছাড়িয়ে নিল। আমি আবারও ওর হাতটা ধরলাম। এবার দেখি কিছু বললো না। আমি এবার ওর ঘাড়ে হাত রেখে পথ চলছি আর ওকে ক্ষেতের ওই রাস্তা দিকে নিয়ে যাচ্ছি। ও কিছুটা ভয় পেয়ে বলে উঠল, ওই আমি বাসায় যাব। ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছ কেন? তোকে আরো ভালো করে দেখবো। বাসায় আন্টি আছে, অমন ভাবে কথা বললে কেন? আরে আম্মু যাতে না বুঝতে পারে আমাদের ব্যাপারটা। বুঝতে পারুক না, সে তো একদিন জানাতেই হবে। পাগল নাকি? পাগল না আমি, তোমায় বিয়ে করব। তুই পাগল নাকি? বিয়ে করলে তোকে খাওয়াবো কি? আমি তো এখনো বেকার। রুহি এবার আমার সামনে এসে বলে উঠল, কেন, তুমি যা খাবে তাই? পাগল একটা। রুহি, এখনো সব ভাবিস না। আমি আগে নিজের ক্যারিয়ারটা ঠিক করি, তারপর নিশ্চয়ই তোকে বিয়ে করব। রুহি আমার দুটো হাত আরো জোরে চেপে ধরে বলে উঠল, স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙো না কিন্তু। আমি হালকা হেসে আমার বুকে হাত রেখে বললাম, জি, মনটাও তো তোকে দিয়েছি, কখনো ভাঙিস না, খেয়াল রাখিস এই ছেলের মনটার। রুহি এবার আমার বাম কাঁধে মাথা রেখে একটা হাত আমার হাতে গলিয়ে বলল, আচ্ছা, তোমার ক্যারিয়ার কখন ঠিক হবে? স্টাডি শেষ করি, তারপর ট্রাই করলে যে কোনো একটা পেয়ে যাব। রুহি এবার হালকা হেসে বলল, জি, আমি দোয়া করব যাতে তুমি তাড়াতাড়ি একটা জব পাও আর আমাদের বিয়েটা তারপর হয়। আমি আমি আশ্বাস দিচ্ছি তোমায় আজ এই তুমি নামের বেকার ছেলেটার পাশে যেভাবে আমি মাথা রেখে বেঁচে আছি, সেভাবেই তোমার ক্যারিয়ার গড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তোমার সাকসেস আমি চাই। আমি রুহির দিকে তাকিয়ে ওর গালে হাত রেখে বললাম, তুই পাশে থাকলে পাগলি আমি সব কিছুই পারবো, শুধু আমার পাশে থেকে আমার একটু আশ্বাস দিস। রুহি আমার হাতটাই কেস দিয়ে বলে উঠল, কথা দিলাম পৃথিবীর প্রতিটা কাপলের ছেলেটার যদি এরকম একটা সাপোর্ট থাকতো, তাহলে কখনো দুজনের ভালোবাসা হেরে যেত না বিয়ের আগের মুহূর্তে। আমি রুহির সামনে গিয়ে ওর কপালে একটা কেস করে বললাম, অনেক ভালোবাসি আর বেশেও যাব। রুহি এবার আমাদের দিকে তাকিয়ে বলে উঠল, আমিও অনেক অনেক ভালোবাসি তোমায়। এটা বলে ও আমার কপালে কিস দিতে চাইছে, বাট পারছে না। আমি একটু লম্বা আর ও একটু খাটো, মানে আমার কাঁধে আসে আর কি। পা উঁচু করেও পারছে না, আর ট্রাই করছে, আর আমি এসে এসে আমার পা দুটো উঁচু করে আছি। রুহি এবার অভিমান করে বলল, অভ্র, কি হচ্ছে এটা? আমার ভালো লাগছে না, কিন্তু এমন করবা না প্লিজ। মেয়েটার অভিমানী মুখটা দেখে আরো বেশি ভালো লাগছে। আমি এবার ওকে কোলে তুলে ওর দিকে তাকিয়ে বললাম, এবার ভালো লাগছে তো? অনেক। এটা বলেই আমার কপালে অনেকগুলো কিস দিল। আমি ওর বুকের মাঝে একটা কিস দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, এই জায়গাটা আমার। জি, আগেও তোমার ছিল, আজও তোমার, মরার আগ পর্যন্ত তোমারই থাকবো। এখনো রুহি আমার কোলেতে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি তোমায় দেখতে চাই আমার চোখ দিয়ে। হুম আমি তোমায় খুব মিস করবো, তুমি যখন না আমার পাশে থাকবে। হুম আমি যত্ন করবো আমার থেকেও বেশি। হুম আমি তোমাকে ভালোবাসি এই মন থেকে। হুম আমি তোমায় চাই আমার শ্বাস প্রশ্বাসের মতো। হুম আমি তোমায় আপন করে পেতে চাই আমার জীবনে। হুম
আমি এবার ওর দিকে তাকিয়ে আবারও বললাম, ভালোবাসি তোকে খুব করে। হুম। আমি তোকে এতটাই চাই যে আমার বুকের বাম পাশে চলা প্রতিটা হার্টবিটের শব্দ শোনাতে চাই, আর তোকে ফিল করাতে চাই কতটা পাগল তোর জন্য এই পাগলটা। হুম। লজ্জা পেয়ে গেছে মেয়েটা, বোঝাই যাচ্ছে। আমি এবার ওকে নিচে নামাতেই ও আমায় জড়িয়ে ধরলো, আর আমার প্রতিটা হার্টবিটের ধুক ধুক শব্দটা শুনতে থাকলো। বেশিক্ষণ না থেকে এবার ওকে বাসায় নিয়ে এলাম। ও চাইছিল না বাসায় যেতে, তবু আমি জোর করে ওকে বাসায় দিয়ে এলাম। আমি এবার আমাদের বাসায় এসে রুমে আবারও পড়ছি। ডিনার করার টাইমে আম্মু আমায় ডাকছে। আমি গিয়ে দেখলাম আব্বু আসেনি এখন, চায়ের দোকানে। আম্মু আমাকে খেতে দিল, আমি খাচ্ছি। এখন আর আম্মু আমার সামনে বসে আছে, আর আব্বু এবার বলে উঠল, আম্মু আমাকে খেতে দিল, আমি খাচ্ছি। এখন আর আম্মু আমার সামনে বসে আছে, আর আব্বু এবার বলে উঠল, আচ্ছা, রুহিকে কি তুই ভালোবাসিস? এটা শোনার মাত্রই আমার গলায় খাবার আটকে গেল, আর আমি কাশতে লাগলাম। আম্মু পানির গ্লাসে গিয়ে দিয়ে বলল, আর আমি পানি খেয়ে শান্ত হওয়ার পরে আম্মু বলে উঠল, এই এইদিকে তাকা। আমি এবার আম্মুর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, জি বলো। তুই কি রুহিকে ভালোবাসিস? আমি তো হেসে হেসে বলতে লাগলাম, পাগল নাকি, আমি ওকে ভালোবাসতে যাবো কেন? ওকে দেখলেই তোমার রাগ ওঠে। তাই নাকি? তা তোদের সাথে পরে ওই জান্নাত নাকি রুহির আম্মুকে ফোন দিয়ে বলেছে? ভয় রে ভাই, সাথে সাথে হুশ করে উড়ে গেল। আমি অবাক হয়ে বললাম, মানে? জি, যা বলছি সেটাই। ভুল বলেছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে তোদের দেখে। আম্মু দেখো উল্টো পাল্টা মিনিং দিবা না কিন্তু। আম্মু এবার হালকা হেসে বলে উঠলো, আমি কখন বললাম আমরা অন্য কিছু ভাবছি? আমি তো জাস্ট জিজ্ঞাসা করছি। আমি এবার আধা পেটা খেয়ে উঠতে যাবো, ঠিক তখনই আম্মু বলে উঠলো, সত্যি যদি না হতো তাহলে আধ পেটা খেয়ে ভয় উঠতিস না। শালা এ তো মায়ের আম্মু ফ্যাসাদে ফেললো প্রচুর। আমি এবার আম্মুর দিকে তাকিয়ে রাগি লোক নিয়ে বললাম, এত খাওয়া যায় নাকি, এক গাদা করে খাবার দেবে। এটা বলে আমি হাত ধুয়ে কোনো রকমের রুমে চলে এলাম। আসার আগে আম্মু আবারও বললো, দেখ অপ্র, আমি কিছু ভাবিনি। আমি রুমে এসে দেখি রুহি বারে বারে কল দিচ্ছে। আমি সাথে সাথে দরজায় খিল দিয়ে ফোনটা রিসিভ করে বললাম, বল। রুহি এবার খুশি হয়ে বলল, আব্বু আম্মু না আমাদের কেসটা মনে হয় জেনে গেছে। কি? জি, আমরা যখন ক্ষেতের দিকে গিয়েছিলাম আব্বু তখন খেতে পানি দিয়ে বাসায় ফিরছিল। আমায় বাসায় আসার পরেই আম্মু জিজ্ঞাসা করে, তোরা ওই ক্ষেতের রাস্তায় কেন গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর তুই কি বললি? রুহি এবার হাসতে হাসতে বলে উঠল, আমি ভয়ে কেঁদে ফেলেছি। মানে? এই রে, জানিয়ে দিলি তো। আমি আব্বুকে একটু বেশি ভয় পাই। ও হ্যাঁ, তাই তো। আর এদিকে যে আমাকে কেস খাইয়ে দিলি তার বেলা। আমি কি করে জানবো? তোমায় যদি কেউ জিজ্ঞেস করতো তুমি কান্না করতে না? তুমি তো ভয় অন্তত পেতে, আমি তাই পেয়েছি। ভালো কথা, তোর জন্য দেখি কাল থেকে বাসা থেকে বাইরে বের হতে পারবো না। ওই আমার জন্য মানে? আমি কি বলেছিলাম ওই ক্ষেতের রাস্তার দিকে নিয়ে যেতে? ওরে ফাজিল মেয়ে, সব দোষ আমার উপরে এখন, তাই না? এই দেখো, রাগ দেখাবে না, মেরে ফেলবো। আয় নাই, মনে রাখিস তোর থেকে আমি বড়। ও হ্যালো, বড় তো কি হয়েছে? এই মেয়ে তো বেশ, সারা রিলেশনের আগেই তো আমার সাথে কথা বলতেও ভয় পেত, বাট এখন আমার উপরে কথা। জি, বড় মানে ভালোভাবে কথা বলবি। আর আগে তো আমার সাথে ভালো করে কথা বলতিস, কত ভালো লাগতো। আর এখন? আগে তো তোমায় ভয় পেতাম, আর এখন তো তুমি আমার নিজের অনেক কাছের মানুষ, তাই তোমার উপরে বেশি অধিকারটা খাটানো আমার উচিত। তবেই তো আমি বিয়ের পর একজন দায়িত্বশীল তোমার আম্মুর বৌমা হব, আর সাথে এই ঘাট তারা তার ছেলেটাকে সোজা করব। এই তুই আমায় ঘাড়তারা বললি কেন? বেশ করেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। এই দেখ, ভালো হচ্ছে না কিন্তু। ভালো না খারাপ সেটা আমার বুঝতে দাও, বাস কিনছি। এই কি রে, আমায় এভাবে অপমান? ওকে আমি রাখলাম, বাই। এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। আমায় এইভাবে অপমান করা হচ্ছে, আমি আর ফোন তুলবই না।
আজ থেকেই সব শেষ, সবটাই আজ হয়েছে। ভাববো একটা স্বপ্ন ছিল। রুহি আবারও দেখি বারে বারে কল দিয়েই যাচ্ছে। আমি মোবাইলের স্ক্রিনে যখনও তাকিয়ে আছি, বাট ইগনোর করছি। যখন কল করা থামিয়ে দিল তখনই মন খারাপ হতে শুরু করলো। কেন যে উল্টোপাল্টা মাথায় চিন্তা ভাবনা আনতে গেলাম। মেয়েটার সাথে ভালোভাবে বেশি কথাও হলো না। আমি এবার কল লিস্টে গিয়ে রুহিকে কল দিতে যাবো, ঠিক তখনই দেখি কল নট সেন্ড দেখাচ্ছে। মানে আমায় কেউ ফোন করছে। আমার সামনে ভেসে এলো জান্নাতের নাম্বারটা। আমি প্রথমে ইগনোর করলাম, আবারও দেখি কল দিচ্ছে। আমি এবার ফোনটা রিসিভ করলাম, যদি ইমার্জেন্সি কল হয়। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। হ্যালো। আমি জান্নাত বলছি। জি বলো। বেশ তো প্রেম করছো। কই প্রেম করছি, ওসব কিচ্ছু না। হ্যাঁ, তোদের মতো গ্রামের ছেলেরাই এটাই বলে। তোদের যতই মাথায় তোলা হোক না কেন, তোরা সারা জীবন তোদের গোয়ালে থাকা গরুর মতো থেকে যাবি। ও আচ্ছা, আর কিছু? সাথে সাথে খুব কান্না করতে শুরু করলো। অব্র, আমি আর পারছি না। কেন আমায় কষ্ট দিচ্ছ? কেন পারছো না শুনি? তোমায় যে ভালোবাসি। যদি ভালোবাসতে তাহলে আমায় এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিতে না। জান্নাতের আম্মুকে সবটা জানিয়ে জান্নাতের ফোপারে ফোপারে কান্না করতে করতে বলতে লাগলো। আমি তখন সবটা মানসিক ভুলের কারণে বলেছি। তোমায় শুধু আমি পেতে চেয়ে নিজের মতো করে, আর কিচ্ছু না। আমি তোমার জন্য সব করতে রাজি আছি। তুমি বলেছিলে না আমি গ্রামের বউ হওয়ার যোগ্য না? আমি সব করব। পুকুরে গিয়ে থালাবাটি মাজবো, কাপড় ধোবো, গোয়ালে গোবর তুলবো, খেতেও যাব তোমার জন্য খাবার নিয়ে। আমি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, এটা পসিবল না। কেন পসিবল না? তুমি আমায় ভালোবাসতে না বলো? চুপ আছি আমি। কি হলো বলো না। আমি তখনও চুপ আছি। কি হলো অব্র, বলো না প্লিজ। আমি কি বলবো, আমি তো ভাষা হারিয়ে ফেলেছি। জানি না, এখন রাখো। জান্নাত আবারও রিকোয়েস্ট করে বলল, প্লিজ অব্র, আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। আচ্ছা তুমি কি পারবে তোমার ওই ফুলের মতো বোনটা আমায় আজ এত বছর ভালোবেসে আমার বুক থেকে কেড়ে নিতে? জান্নাত আবার চোখের পানি মুছে বলল, আমি যে তোমায় ছাড়তে পারছি না। আমি কি করব এখন? আমার জান্নাতের কথা শুনে চোখে পানি এসে গেল। কিন্তু আমি চাই না রুহিকে ছাড়া অন্য কাউকে। জানি না তুমি কি করবে, তবে আমায় যদি ভালোবাসো, আমায় তোমার বোনের সুখের জন্য আমায় ভুলে যাও। এটা শোনার সাথে সাথেই জান্নাত আরো কান্না করতে করতে বলতে লাগলো, কিভাবে ভুলবো তোমায়? তোমায় যে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে ভোলা অসম্ভব। আর আমি তোমায় ভুলতেও চাই না। ওকে, তোমার ইচ্ছা। আরও জান্নাত ভেঙে পড়লো আমার এরকম কথা শুনে। আমি এভাবে জান্নাতের সাথে ব্যবহার করতে চাইনি, তবুও আমায় করতে হচ্ছে, কারণ জান্নাতকে দূরে সরাতে হলে আমায় এরকমই কিছু করতে হবে। জান্নাত ঠোঁট কাঁপতে কাঁপতে বলতে লাগলো, এত ভাব, এত অ্যাটিটিউড যাদেরও থাকে না। আমারও নেই। জান্নাত আরও কাঁদতে কাঁদতে বলতে লাগলো, অব্র, তোমায় পেতে আমি সব করতে পারি, এমনকি কারোর খুনও। আমি ভয় পেয়ে গেলাম। সাথে সাথে বললাম, এই তুমি কার খুন করবে? কোনো কথা না বলেই কেঁদেই চলেছে। কি হলো বলো? নিজের। আমার তো শুনেই হাত পা কাঁপছে। এই জান্নাত তুমি এসব করবে না প্লিজ। কি হলো, কথা বলছো না কেন? এই জান্নাত, এই জান্নাত কি হলো, কথা বলো। এই কথা বলছো না কেন? আমি এবার খুব কান্না করতে করতে বলতে লাগলাম, ওই কথা বলছো না কেন, প্লিজ একটাবার কথা বলো। হঠাৎ শুনতে পেলাম কে যেন কোথা থেকে পড়ে গেল। আমি ওরকম একটা শব্দ শোনার পরে আমার দু চোখ ভিজে গেল। মাথাটা আমার প্রচুর যন্ত্রণা করতে লাগলো। দু চোখে অশ্রু আর মনে একরাশ, এবং নিজেকে প্রচণ্ড দোষী মনে হচ্ছে এখন। আমি আস্তে আস্তে শব্দ করে কান্না করতে লাগলাম। হঠাৎ আমি শুনতে পেলাম ফোনের ওপাশ থেকে কে যেন আবারও বলে উঠল, হ্যালো,
হ্যালো। আমি সাথে সাথে আবারও ফোনটা কানে তুলে, ওই ভেবেছো কি কই গিয়েছিলে? আর ওটা কিসের শব্দ ছিল? জান্নাত এবার ফিসফিস করে হেসে বলতে লাগলো, পরীক্ষা করছিলাম। কিসের পরীক্ষা? আমাকে তুমি ভালোবাসো কিনা। দেখো জান্নাত, আমি এইসব মজা একদমই পছন্দ করি না। আর যদি তোমার কিছু হয়ে যেত না, তাহলে কি হতো বলো তো? অব্র, কুল কুল। আমি শুধুমাত্র বইটার টেবিল থেকে ফেলেছিলাম। তুমি যে এতটা সিরিয়াস হবে বুঝতে পারিনি। জান্নাত, এটা কিন্তু তুমি ঠিক করলে না। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। জি জানি, আমাকে হারানোর ভয় যতটা তোমার, ঠিক তার থেকেও অনেক বেশি তোমায় হারাতে ভয় পাচ্ছি। উফ জান্নাত, তুমি কেন বুঝতে পারছো না আমি তোমায় ভালোবাসি না? আমি রুহিকে এখনো লাভ করি। আমি জানি তুমি এখনো আমায় লাভ করো, আর তুমি এসব করছো রুহির চাপে পড়ে। আর ও তো এখন আমাদের থেকে ছোট, ওকে বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। না, বোঝানো লাগবে না। আমি রুহিকেই ভালোবাসি আর আমি ওকেই চাই। সাথে সাথে জান্নাতের পাশে থাকা কিছু একটা জিনিস রাগে ছুঁড়ে ফেলে দিল আর বলল, এই তাহলে তুমি আমার এত ক্লোজে এসেছিলে কেন? কেন এই আগের জান্নাত থেকে বদলালে? কেন নতুন করে আমায় স্বপ্ন দেখালে তোমায় নিয়ে বাঁচার জন্য? কেন কেন কেন? আমি কি করলে তোমার ভালোবাসা পাবো? জান্নাত, আমি এই বিষয়ে আর কিছুই বলতে চাই না, তুমি রাখতে পারো। জান্নাত এবার হেসে হেসে বলতে লাগলো, তাই তো, আমি তো পুরাতন, আমি তো ইউজলেস, আমি তো সেই অহংকারী মেয়েটা যে তোমায় অনেক অপমান করতো। দেখো না, তোমার জন্য আজ আমি নিজেকে কতটা বদলে ফেলেছি। তুমি চাইলে আমি তোমার জীবন থেকে সরে যাব ঠিকই, কিন্তু তোমার নিয়ে ভাবা প্রতিটা স্বপ্ন সারা জীবন আমার এই জীবনটাকে শেষ করে দিবে। নতুন করে আরেক জীবন শুরু কর জান্নাত, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অব্র, তুমি যে বলো না, তোমার মতো হয়তো অনেকেই পেয়ে যাব, কিন্তু তোমায় পাবো না। তোমায় নিয়ে যে স্বপ্নগুলো সাজিয়েছি সেগুলো অন্য কারোর সাথে কখনোই সাজাতে পারবো না। হয়তো সেও আমায় রানী করে রাখতে চাইবে, কিন্তু তোমার মতো ভালোবেসে কেউ রাখতে পারবে না। হয়তো আমি তার বউ কিংবা গফ হব ঠিকই, আর সেও আমার বফ কিংবা বর হবে ঠিকই, তবে বিশ্বাস করো তোমার জায়গাটা কখনো কাউকে দিতে পারবো না। তোমায় নিয়ে সুখের স্বপ্নগুলো বারে বারে আমার মনে উকি মারে। আমার সেই স্বপ্ন তোমাকে মনে করিয়ে দিবে। তোমাকে যে অন্যের কোলে দেখতে খুব কষ্ট লাগে, তোমায় নিজের করে আমার কোলে মাথা রেখে তোমায় অসম্ভব ভালোবাসবো। জান্নাত, এই সব কিছুই পসিবল না। আমি চাই না আমার জন্য আরেকটা মেয়ে কষ্ট পাক। জান্নাত এবার কষ্ট নিয়েও ছলে বলে হেসে বলল, আচ্ছা, আমিও চাই না আমার জন্য কোনো মেয়ের কাছে তুমি দোষী হও। ভালো থেকো অনেক। শেষে এইটাই বলবো, খুব ভালোবাসি তোমায় অব্র। হয়তো প্রকাশ করেও নিজের করে পেলাম না, তবে সারা জীবন এই জান্নাত শুধু তোমারই থাকবে। আমি একটা ঢোক গিলে বললাম, আচ্ছা এখন রাখো আর ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগো না, শরীর খারাপ হতে পারে। সাথে সাথে জান্নাত আমার ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, এত বেশি কারোর কেয়ার আর ভালোবাসা দেখিও না প্লিজ। যে কেউ তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। প্লিজ অব্র, আমার উপর আর বেশি কেয়ার ভালোবাসা দেখিও না, আর পারলে আমার সামনেও এসো না। আচ্ছা। সাথে সাথে জান্নাত ফোনটা কেটে দিল। আমিও পাশে ফোনটা রেখে শুয়ে আছি। ঘুম তো আসছে না জান্নাতের ওরকম কথাগুলো শুনে। জান্নাতকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেললাম, যা আমার উচিত ছিল না। কিন্তু কি করার, আমাকে তো যে কোনো একজনকে বেছে নিতে হবে। কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙার পর চোখ খুলতে ভেসে এলো জান্নাতের মুখটা। আমি একটা ঢোক গিলে আবারও চোখ খুলে বন্ধ করে আল্লাহকে ডাকতেই বললাম, হে আল্লাহ, মেয়েটার খেয়াল রেখো, মেয়েটা কিছু খারাপ যেন না লিপ্ত হয়। আমি এবার বিছানা ছেড়ে শার্টটা পরে বাইরে বেরিয়ে এলাম। বেশ বেলায় হয়ে গেছে, কারণ কাল লেট নাইটে ঘুমিয়েছি।
বারান্দায় এসে কলঙ্কাতে রাখা ব্রাশ আর মাজন নিয়ে দাঁত ঘষতে ঘষতে বারাসার পিছনে গিয়ে বসলাম। মাথা নিচু করে বসে আছি আর শুধুই জান্নাতের কথা চিন্তা করছি। ওর জন্য আমার মনে তেমন ফিলিংস নেই, তবে কেন জানি না এত ওকে নিয়ে ভাবছি। হঠাৎ রুহি আমাদের বাসার পিছনে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ওই আমি মাথা তুলে বললাম, কি হয়েছে? কি করো? দেখছিস না কি করছি? এমন ভাবে কথা বলছো কেন? রুহি এখন যা তুই, আমার মুডটা ঠিক নেই। আমার এমন কথা শুনে সাথে সাথে ওর মুখটা কেমন শুকিয়ে গেল আর আমার দিকে তাকিয়ে বলে উঠলো, কাল রাতে বুঝি খুব বেশি রাগ দেখিয়ে ফেলেছি তোমায়? না তেমন কিছু না, তুই এখন যা। না যাব না। কি হয়েছে বলো, আমি জানি খুব কাল রাগ দেখিয়ে ফেলেছি। বলছি তো না। রুহি আমার আরো ক্লোজে এসে সামনে দাঁড়িয়ে বলল, তো কি হয়েছে আমায় বলো না। কিছু না, তুই যা। সাথে সাথে রুহির চোখের কোণে পানি এসে গেছে। আমি নোটিস করলাম মেয়েটা চোখ ভেজা থাকলে ওর নাকগুলো আরো লাল হয়ে যায় আর খুব খারাপ লাগে দেখতে ওকে। আমি এবার হেসে হেসে বললাম, এই পাগলিটা কাঁদছিস কেন? তুমি আমার উপর এখনো রেগে আছো তাই না? আরে বাবা না। তাহলে আমায় যেতে বলছো কেন? এমনি। না কারণ বলো। উফ আল্লাহ, এই মেয়েকে তো যাই হোক একটা উত্তর দেওয়া লাগবে, আর সত্যিটা জানালে রুহি খুব ভেঙে পড়বে। তাই আমি কথাটা ঘুরিয়ে বললাম, জি আমি কালকের জন্য খুব রাগ করেছি। রুহি ফুপিয়ে ফুপিয়ে কানে হাত দিয়ে বলে উঠলো, এই দেখো, আমি কোনো দিন আর তোমায় রাগ দেখাবো না আর রাগাবো না, এই কান ধরছি। পাক্কা? জি প্রমিস? জি প্রমিস। আমি এবার উঠে ওর চোখ দুটো মুছে দিলাম আর ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর অভিমানী ভয়েস নিয়ে বলল, তুমি অনেক পচা, আমায় ভালোবাসো না তুমি। তোকে এতটাই ভালোবাসি যে ওই যে আমার হাতে ব্রাশটা দেখছিস না, ওটা দিয়ে তোকেও দাঁত বাঁচাতে পারি। রুহি আমার একটা চিমটি দিয়ে সাথে সাথেই বলে উঠলো, ছি ওয়াট থু। আমি আবারও হেসে বললাম, সেদিন তো খুব বলছিলি অভ্র তোমার জন্য আমি সব করতে পারি, তাহলে আজ? এবার দেখি রুহি আমার সামনে কোমরে হাত দিয়ে বলল, এটাও করা লাগবে নাকি? ইয়েস। এবার রুহি বুকের ওড়নাটা সরিয়ে কোমরে বেঁধে আমার দিকে তাকিয়ে বলল, কই দাও, আমিও পারবো। আমি ওর বুক থেকে ওড়না সরানো দেখে আমি ওর কাছে গেলাম আর কোমর থেকে ওড়নাটা খুলে ওর বুকে ঢেকে দিয়ে বললাম, রুহি কখনো নিজের বুক থেকে ওড়না সরাস না। আমাদেরকে আশ্চর্য চোখ দিয়ে তাকিয়ে বলল, তোমার সামনে না সরানোর কি আছে? তুমি আমার ফিউচার হাজবেন্ড আর এখন তুমি ভালোবাসা, সো তোমার সামনে আমার সবটাই প্রায়োরিটি পায়। রুহি তুই যদি আমার বাস্তব তাহলে মিলিয়ে সেরকম বয়ফ্রেন্ড কিংবা হবু বর ভাবিস তাহলে সেটা ভুল করবি। রুহি এবার মাথা চুলকে কিছু না বুঝে বলল, জি এমন করে চলে তো বাসর রাতেও আমায় বুকে ওড়না ঢেকে নিয়ে বসে থাকতে হবে সারা রাত। না হবে তুমি অনুর আপু আর না হবো আমি অনুর আম্মু। আমি তো সাথে সাথে লজ্জা পেয়ে গেলাম আর বললাম, আচ্ছা যা তুই এখন যা তো। রুহি আবারও সামনে এসে আমার হাত ধরে টেনে বলতে লাগলো, ওই এত লজ্জা পাওয়ার কি আছে? সেদিন তো খুব আমায় ধরে লিপ কিস করলে, তখন তো তোমার এমন লজ্জা ছিল না। আমি রুহির দিকে তাকিয়ে বললাম, আমার না হয় ছিল না, কিন্তু তোর? রুহি এবার মাথা নিচু করে বলল, আমি তো চাইছিলাম না করতে, কিন্তু তুমিই তো বাধ্য করলে যে। আমি এবার রুহির কানের কাছে গেলাম, তারপর বললাম, ওই শোন, তুইও মধু খেয়েছিস আর আমিও, তো সমান দোষী দুজনেই। রুহি কড়া চোখে বলে উঠল, না হ্যাঁ না হ্যাঁ না বলেছি তো। আরে হ্যাঁ হ্যাঁ। বেশি বকো না তো। দুজনে এবার ঝগড়া করার মতো লেগে গেলাম। সেই আগে যেভাবে ঝগড়া করতাম, আমাদের ঝগড়া শুনে আম্মু দৌড়ে এসে আমার চোখ দেখিয়ে বলল, এই হচ্ছেটা কি? গ্রামের সব লোককে মাথায় করবি নাকি যা চিৎকার করছিস? আম্মু তুমি এই মেয়েকে যেতে বলো আমার সামনে থেকে। কেন? তুমি যেতে বলো প্লিজ আম্মু। আহ, হচ্ছেটা কি? আন্টি ও আমায় কাল রাতে
এই রে, আম্মুর সামনে সব বলে দেবে রে। প্রচুর পেট আলগা ওর। সাথে সাথে আমি পুরো কথাটা না বলতে দিয়ে আমি বললাম, জি 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 আম্মু আম্মু আম্মু, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আম্মু এবার চোখ রাগিয়ে বলে উঠলো, এই রুহি, কি হয়েছে রে? খুলে বল। রুহি এবার বুঝতে পেরে আম্মুকে বলে উঠলো, না না, কিছু না আন্টি, তুমি যাও। আম্মু আমার আর রুহি দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, তোদের জীবনেও ঝামেলা করা বন্ধ হবে না। বিয়ের পরেও কি তোরা এভাবে কাটারি কাস্তের মতো লড়াই করবি? এটা বলে আম্মু চলে গেল। আর রুহিও চুলটা ঠিক করে ভাব দেখিয়ে বলে উঠলো, আইসে। আমি মুখে পানি দিয়ে রান্নাঘরে ঢুকলাম। আম্মু দেখলাম সবজি কাটছে, আর রুহি পাশে বসে বসে গালে হাত দিয়ে গল্প করছে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে আম্মুকে বললাম, আম্মু আজ মেসে চলে যাচ্ছে। কেন, দুদিন থেকে যাস? না আম্মু, এই কদিন বারবার এসেছি, আর থাকলে হবে না। আচ্ছা, তুই যখন চাইছিস না থাকতে তাহলে যা। আচ্ছা আম্মু। আর আম্মু আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুমি ততক্ষণ আমার ব্যাগটা একটু গুছিয়ে দিও, ঠিক আছে? অব্র বাবা, তুই একটু গুছিয়ে নে না। দেখ আমি রান্না করব নাকি মাঠে যাব নাকি তোর ব্যাগ গোছাবো। ওকে আম্মু, আমি করে দিচ্ছি তাহলে। রুহি মাঝে নাক গলিয়ে বলল, আন্টি বলি কি, আমি তো ফ্রি আছি, তাহলে আমি গুছিয়ে দিই। আম্মু হালকা হেসে বলল, তুই গোছাবি? আচ্ছা যা, গুছিয়ে দে। আচ্ছা আন্টি। এটা বলে আমার রুমে গেল। আমি একটু বাসা চারপাশটা ঘুরে বাসায় এসে রুমে ঢুকলাম। দেখি এখন রুহির ব্যাগ গোছানো হয়নি। ও আমার রুমে কোথায় কি আছে সব উল্টো পাল্টা দেখছে, যেটা আমি একদমই লাইক করি না। আমি এটা দেখে চিৎকার করে বললাম, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। ওই তুই আমার রুমে সব উল্টো পাল্টা দেখছিস কেন রে? রুহি রাগে লোকে আমার দিকে তাকিয়ে বলল, মনে রেখো, আমারও অধিকার আছে। কিসের অধিকার? আমি যে এই বাসার হবু বউ, তার অধিকার। ওকে? ভালো, আমি আর ঝগড়া করলাম না, কারণ ওর সাথে ঝগড়া করে পেরে ওঠা আমার কখনোই সম্ভব হয়নি মানে আগে হতো যখন আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম। রুহি আস্তে আস্তে ব্যাগটা গুছিয়ে নিয়ে বিছানার উপরে চাপিয়ে আমার সামনে এলো, আর আমার দিকে তাকিয়ে আমার গালে হাত রেখে বলল, অফ্র তুমি চলে যাবে আজ? যেতে তো হবেই। রুহি এবার আমার জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে থাকলো, তাহলে আমার কি হবে? আমি কিভাবে থাকবো? উফ, তুই পাগল নাকি? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? সেটাও ঠিক, কিন্তু অফ্র আমার মাথায় হাত রেখে কথা দাও, কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি মেয়েটার পাগলামি দেখে হেসে হেসে বললাম, আচ্ছা কথা দিলাম। এবার আমার দিকে তাকিয়ে আঙুল ধরে শেরনির মতো বলে উঠল, মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা থাকবে। এখন তো ছাড়, আম্মু তো রুমে আসতে পারে। না, আসবে না, আন্টি এখন রান্না করছে। আর তুই কি করছিস শুনি? এই যে আমার বরটাকে আদর করছি। এইভাবে আবার কেউ আদর করে নাকি? ওয়েট। এটা বলেই আমার কপালে লাফিয়ে একটা কিস করে দিয়ে আবারও বুকে এসে মাথা রাখলো। আমি আবারও হেসে বললাম, এটাও আদর না? তবে যেটা ভাসুর রাতে হয়। সাথে সাথে রুহি আমার বুকে মাথা গুঁজে আমার বুকে একটা থাপ্পড় মেরে বলল, লজ্জা করে না এসব বলতে? লজ্জা কিসের? আমি না ছোট এখন? ছোট না, আরোই কিছু। তাহলে আমার সাথে প্রেম করতিস না? ও, তার মানে অন্য কেউ তোমার সাথে করতো, তাই না? আরে বাবা, আমি কোথায় বললাম এটা? না বলনি, তবে আমি তো তোমার মনের ভাষা শুনতে পাই। আমি দুষ্টামি করে বললাম, তাহলে বুকের বাম পাশে আরেকবার মাথা রেখে শোন কি বলছে। রুহি এবার কান পেতে শোনার চেষ্টা করলো। জি, বলতে চাইছে অব্র আরেকটা প্রেম করে। হায় আল্লাহ, কি মিথ্যাবাদী রে। রুহি আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, তাহলে কি বলতে চাইছে শুনি? বলবো? বলো। বলতে চাইছে রুহি আরো কাছে আয় না,
একটু ফিল্মি স্টাইলে আদর করি। ভাই রে ভাই, সাথে সাথে রুহি লজ্জা পেয়ে আমায় ছেড়ে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল। শখ কত। আমি এবার আস্তে আস্তে এগিয়ে ওর দুটো হাত দেওয়ালে রেখে ঘাড়ের বাম পাশে চুল সরিয়ে একটা কিস করলাম। সাথে সাথে রুহি চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, শুভ্রবাবু প্লিজ, না ভয় লাগছে আমার। আমি ফিস করে ওর কাঁধের কাছে গিয়ে বললাম, কিচ্ছুই হবে না। রুহি আবারও আমায় ঠেলে দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আমি এবার দরজার লকটা লাগিয়ে ওর উপরে চাপতেই ওরা আমার দিকে হয়ে খুললো। লজ্জা একদম লাল হয়ে গেছে, আমার দিকে ভালোভাবে তাকাতে পারছে না। আমি আবারও ওর দুটো হাত আমার দুটো হাতে ধরে চেপে ওর মুখের উপরে আমার মুখটা ঝুলিয়ে রেখেছি। আমার রূপার মালা ওর ঠোঁটের উপরে ঘষছে আর বারে বারে ওর কেঁপে উঠছে। আমি এবার ওর কপালে, দুটো চোখে, নাকে, ঠোঁটে, ওর চিবুকে আর ওর বুকে একটা কিস করলাম। আমি এবার ওকে ছেড়ে দিলাম এবং আমি উঠে দাঁড়াতে ও আমার হাত ধরে ওর উপরে ফেলে দিয়ে আমার জামার কলার ধরে বলল, আদর করবা না? আমি হালকা হেসে ওর গাল দুটো টিপে বললাম, এতটুকু থাক, এরপর যা হবে বাসর রাতে। রুহি আমার গলায় হাত দুটো তুলে রেখে বলল, এই আমায় বিয়ে করে নাও না, আমাকে আর ভালো লাগে না একা থাকতে। আমি হালকা হেসে বললাম, করবো তো, তবে এখন নয়। করো না। আরে পাগল নাকি, সবসময় বিয়ে বিয়ে করিস কেন? তোমায় হারানোর ভয়টা যে আমার অনেক, যদি তুমি হারিয়ে যাও। না, আমি কোনোদিন তোর বুক থেকে হারাবো না, এই অভ্র শুধুই তোর। এই তাই যেন হয়। আচ্ছা রুহি, তুই বাইরে যাই এখন, আমি ড্রেস চেঞ্জ করবো। এটা বলে আমি ওর উপর থেকে উঠে গেলাম। রুহি দেখি শুয়ে আছে। কি হলো, উঠ। না, কেন উঠবো? আমি তোমার বউ, সো আমার সামনে ড্রেস চেঞ্জ করা যাবে না, তুই বাইরে যা, তুই অনেকক্ষণ রুমে আছিস, আমি সন্দেহ করতে পারে। রুহি এবারে হেসে হেসে বলল, সন্দেহ আবার আমাদের? এই জাদু, বাইরে যা। রুহি এবার গাল ফুলিয়ে বলল, তুমি এমন কেন? আমি তো তোমার গার্লফ্রেন্ড নাকি? কোথায় একটু ভালোবেসে কথা বলবা, তা না সবসময় রাগ উঠিয়ে কথা বলো। এটা বলেই রুহি বাইরে বেরিয়ে গেল। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে এলাম। আম্মুকে সালাম করলাম আর আব্বু রাস্তার পাশে একটা খেতে আছে, ওখানে দেখা করে নেব। আশেপাশে রুহিকে দেখতে পাচ্ছি না তো, ও কি বাসায় চলে গেছে নাকি? আম্মুকেও জিজ্ঞাসা করতে পারবো না, লজ্জা লাগছে খুব। আমি এদিক ওদিক তাকাচ্ছি, কোথাও দেখতে পারছি না। আমার মনটা খারাপ হয়ে গেল ওকে দেখতে না পেয়ে। মসজিদ তলার সামনে দিয়ে যাচ্ছি আর আমি বারে বারে রুহির বাসার ছাদ আর ওদের বাসার চারপাশটা দেখছি, কিন্তু দেখতে পাচ্ছি না। রাগ করলো নাকি মেয়েটা, কি জানি। রুহির আম্মুর সাথে সাথে আবার দেখা করে বলল, অভ্র চলে যাচ্ছে নাকি? যে আন্টি, যেতে তো হবেই। আরে হেঁটে হেঁটে কেন? আব্বু খেতে আছে তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি সুমনকে ডেকে দিচ্ছি, তোমায়ও বাস স্ট্যান্ডে দিয়ে আসবে। আরে না না আন্টি, আমি হেঁটেই চলে যাব। তুমি দাঁড়াও তো বাপু। এটা বলেই রুহির আম্মু দৌড়ে ওদের বাসায় গিয়ে সুমন সুমন বলে চিল্লাচ্ছে। সুমন হলো রুহির ছোট ভাই। আমি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর দেখি রুহিদের বাসা থেকে বোরখা পরে একজন সাইকেল নিয়ে বের হলো। আরে এ তো রুহি, কারণ ওর চোখ দুটো দেখলেই বুঝতে পারবো। আর ওর পিছনে আম্মু এসে বলল, দেরি হয়ে গেল, বলো কি করব বলো? ওই একটা ছেলে সকাল হলে তো বাসা থেকে বেরিয়ে গেল, আর ঠিক খাবার টাইমে এসে যাবে, সারাদিন খুঁজলেও তাকে পাওয়া যাবে না। আরে আন্টি ঠিক আছে, আমি পায়ে চলে যাচ্ছি। তা যাবে কেন? রুহি আছে না, রুহি তোমায় দিয়ে আসবে। অভ্র আমি আসছি, ভালো থেকো, ভালোভাবে যেও। আমার রান্নাটা পড়ে গেল মনে হয়। এটা বলেই রুহির আম্মু দৌড় দিল। রুহি এবার আমার সামনে এসে আমায় সাইকেলে গিয়ে দিল। আমি ওকে দেখে বললাম, মাশাআল্লাহ। বোরখা পরা মেয়েগুলো আসলে এক একটা বাদশাহের শাহজাদি হয়, যেমন আমারটা। রুহির চোখগুলো দেখে বুঝলাম হাসছে। আমি এবার সাইকেলের প্যাডেলে পা রেখে বললাম, চলো আজ পালাই তোমায় নিয়ে। রুহি এবার চেপে বসে হেসেই দিল। এবার রাস্তায় যাচ্ছে, রাস্তার সাইডে আব্বু ছিল। আব্বুকে সালাম করে আবারও রাস্তায় যাচ্ছি। রুহি বকবক করেই যাচ্ছে। শোনো, ঠিক টাইমে খাবা, ঠিক টাইমে গোসল করবা, ঠিক টাইমে কলেজে যাবা, রাস্তায় সাবধানে পার হবা। কি করছো না করছো সব আমায় বলবা।
আর কলেজে কোনো মেয়ের দিকে তাকাবা না, আর কথাও বলবা না। আর যদি বলতেই হয় খুব আর্জেন্ট, তাহলে আগে বলে দিও আমার গার্লফ্রেন্ড আছে, তারপর তুমি যা খুশি কথা বললো। আর হ্যাঁ শোনো, রাস্তায় হাঁটাচলা করার সময় মোবাইল একদম ইউজ করবা না। কোনো মেম মেসেঞ্জারে নক দিলে সোজা ব্লক করে দিবা। আচ্ছা বাবা, সব মানবো, এখন তুই থাম। রুহি বলে উঠল, ওই তোমার ফেসবুক পাসওয়ার্ড দাও। মানে কি? জি আমার দেওয়া লাগবে, আমি দেখতে চাই তুমি কার কার সাথে কথা বলো। আমি কারোর সাথে কথা বলি না, আর রুহি ওটা পার্সোনাল। ওকে, তোকে আমি পাসওয়ার্ড দিতে পারবো না। এই সাইকেল থামা। ওই তুই আমাকে তুই দিয়ে কথা বললি? এটা বলে আমি সাইকেল থামিয়ে দিলাম। রুহি সাথে সাথে নেমে আমার কানটা ধরে রাগীভাবে বলে উঠলো, জি বললাম, ফোনটা বের কর। লাগছে তো। ফোন বের কর। আমি এবার পকেট থেকে ফোনটা বের করে ওকে দিলাম। ও আবারও সাইকেলে চড়ে বসতেই আমরা আবারও এগোতে থাকলাম। আমরা এবার বাস স্ট্যান্ডে পৌঁছালাম। দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। রুহি কেমন যেন ঝিম মারা হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, কি হলো তোর আবার? তুই তো পাস নিলি। রুহি ফিসফিস করে বলে উঠলো, পাস নয়, তুমি আমার থেকে দূরে যাচ্ছ, তাই খুব কষ্ট লাগছে। তোমায় আর বিরক্ত করতে পারবো না, কথায় কথায় ঝগড়াও করতে পারবো না তোমার সাথে। কে বলেছে দেখতে পাবি না? ভিডিও কল দিস, তাহলে দেখা হবে। রুহির চোখে পানি এসে গেল। জি, তবে তোমায় তো স্পর্শও করতে পারবো না, আর তোমার বুকে মাথা রেখে সব কষ্ট দূর করতে পারবো না। আমিও হালকা হেসে বললাম, তোর আমার ভালোবাসাটা না হয় অনুভবেই হোক। স্পর্শ তো সবাই করতে পারে। আসল ভালোবাসাটা তো শত কিলোমিটার দূরে থেকেও তাকে শুধুমাত্র ভিডিও কলে দেখে তাকে না স্পর্শ করে দিনের পর দিন তাকে অনুভব করার নামই আসল ভালোবাসা। আসলে আমার সাথেও এমনটাই হয়েছে। শুধু তাকে অনুভবে ভালোবেসেছিলাম, স্পর্শে নয়। তবুও তাকে খুব বেশি ভালোবাসতাম। তার খুব বেশি ভালোবাসতাম বলেই তার পরিবারের খুশির জন্য তাকে অন্য কারোর বুকে তুলে দিয়েছি। সুখী থাকিস, আমার মন পিঞ্জিরায় সুখের মুক্ত করা ময়না পাখিটা। শালা গল্প লেখার টাইমেও চোখে পানি এসে যায় কিছু অতীত মনে পড়লে। আমি এবার বাসে উঠলাম। রুহি আমার দিকে তাকিয়ে আছে। বাসের জানালার ধারে সিটটা খালি ছিল। আমি ওখানে বসে বাইরে মাথা বের করে ওকে দেখতে লাগলাম। ওকে এমন আমার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর থেকে আমি দূরে চলে যাচ্ছি। কেন জানি না আমার চোখেও পানি এসে গেল। পাখিটাকে একা ফেলে রেখে এলাম। মেসে এসে পরের দিন কলেজে গেলাম। ক্লাস শেষ করে বাইরে সেটা গাছের নিচে বসলাম। আমি ওদিক ওদিক তাকালে দেখি জান্নাত একটা হ্যান্ডসাম ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। প্রথমে খারাপ লাগলো, তবে তারপরেই ভালো লাগলো। যাক, জান্নাতের এটা হয়তো নতুন বানানো বয়ফ্রেন্ড। মেয়েটা কিছুটা হলেও হ্যাপি থাকবে এবার। আমাকে দেখলেই জান্নাত ওই ছেলেটাকে নিয়ে আমার দিকে এলো। জান্নাত আমার সামনে এসে বলল, অব্র, মিট মাই ভাবি হাজবেন্ড। আর রায়হান, মিট মাই ওয়ান অ্যান্ড অনলি মাই বেস্ট ফ্রেন্ড অব্রনীল ইসলাম। আমি জান্নাতের দিকে তাকিয়ে ওর হাজব্যান্ডের দিকে হাত বাড়িয়ে বললাম, হাই ব্রো, নাইস টু মিট ইউ। রায়হানও একগাল হেসে বলে উঠল, সেম টু ইউ ব্রো। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, জান্নাত আমায় তো বলেনি এসব ব্যাপারে কিছু। আর বলো না, কাল আব্বু ঠিক করে ফেলছে রায়হান আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে। ও আচ্ছা, অগ্রিম শুভেচ্ছা বিয়ের জন্য। আরে এখনই বললে কিভাবে হবে? বিয়েতে এসে আমাদের সামনে এটা বলতে হবে, ওকে? শিওর। জান্নাত এবার রায়হানকে বলল, রায়হান, আমি আসছি, একটু সিক্রেট। কীরকম সিক্রেট যা আমার সামনে বলা যায় না? জান্নাত হেসে হেসে বলতে লাগলো, ওটা আমার অভ্রের সিক্রেট, আর ফ্রেন্ডদের সিক্রেট কথা অন্য কাউকে শেয়ার করতে নেই। রায়হান আবারও হেসে বলল, সো ফানি, ওকে ইউ গো। ওকে। এটা বলে আমাকে নিয়ে জান্নাত কিছু দূরে এলো। আমি হালকা হেসে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বেশ তো তোমার হাজব্যান্ড হ্যান্ডসাম। জান্নাত মাথা নিচু করে হালকা হেসে বলল, যার যেমন মনে হয়, আমার চোখে তো তুমিই হিরো ছিলে, আর এখনো আছো। মানে কি? এখন তুমি এসব কি বলছো? কদিন পর তোমাদের বিয়ে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে তো হবেই, তবে মন থেকে নয়। তার মানে তোমায় কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? না অব্রু, তেমন কিছু না। তুমি বলেছিলে না
কারোর পথ চেয়ে বসে থাকতে নেই। যার পথ চেয়ে তুমি বসে থাকবে সে কখনো আসবে না। নিজেকে এগুতে হবে, ভবিষ্যৎ ভাবতে হবে। জি। তার জন্যই আমিও করলাম। জান্নাতের চোখে দিকে তাকাতে দেখি চোখে পানি। আমি কথা ঘুরিয়ে বললাম, তা তোমার হাজব্যান্ডকে কি কলেজ দেখাতে নিয়ে আসছো নাকি? জি, সব জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি। ও তো বিদেশে থাকে, ছোট থেকেই এখানের কিছু চেনে না। ও আচ্ছা। এবার রায়হানের ডাক পড়লো। বেবি লেট হচ্ছে, কামিং প্লিজ। ইয়া বেবস, ওয়েট জাস্ট 2 মিনিট। আমি হালকা হেসে বললাম, যাও জান্নাত, তোমার ফিউচার তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত আমার চোখের দিকে তাকিয়ে বলল, মানে? আরে তোমার হাজব্যান্ডই তো তোমার এখন প্রতিটা সুখ দুঃখের মালিক, আর ওই তো তোমার ভবিষ্যৎ। জানি না, তবে ট্রাই করব তাকে তোমার মতো পারফেক্ট ভাবে পাওয়ার জন্য। আমিও একগাল হেসে বললাম, শিওর, আল্লাহ ভরসা ঠিক থাকবে, আমার থেকেও বেশি তোমায় ভালোবাসবে। প্লিজ সান্ত্বনা দিও না, প্লিজ। আমি আমার মাথা নামিয়ে বললাম, ওকে তুমি যাও এখন, নয়তো তোমার হাজব্যান্ড খারাপ ভাববে। ওকে। এটা বলেই রায়হানের কাছে চলে গেল। এবার রায়হান বলল, হে ব্রো, বাই, সি ইউ। ইয়া ব্রো, বাই। এটা বলে ওরা দুজন এগোতে লাগলো। জানাতে কোমরটা রায়হান খুব জোরে শক্ত করে ধরে চলছে। আমার বুকটা কেমন যেন জ্বলে উঠছে। হয়তো এটাই জেলাস, একতরফা আমার ভালোবাসা ছিল তো জান্নাতের জন্য, তাই এমন হচ্ছে। জান্নাত আবারও আমার দিকে পিছন ফিরে তাকালো। আমি জান্নাতের চোখে চোখ রেখে একবার পাতা ফেলতেই বুঝতে পারলাম আমার চোখ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়লো। আমি গাল দুটো মুছে হালকা হেসে উপরে তাকিয়ে বললাম, যাই হোক, একটা মনের মানুষ তো পেয়েছি মেয়েটা। বছর 5 কেটে গেল সরকারি জবের জন্য ট্রাই করতে করতে অনেক জুদক হয়ে গেল, বাট সরকারি জব আর পেলাম না। অবশেষে একটা প্রাইভেট কোম্পানিতেই জব করছি। যা স্যালারি পাই ওতে আব্বু আম্মু আমার খুব ভালোভাবে কেটে যায় ইনশাল্লাহ। আর রুহির কথা আর কি বলবো, দিন দিন এত ফাজিল হয়ে উঠছে, সে আমাকে মানেই না। আমাদের সম্পর্ক আমাকে বলা তুমি থেকে শুরু হয়েছিল, এখন তুই ছাড়া কোনো কথাই হয় না। কথায় কথায় রাগ আর অভিমান, কিছু বললেই বলে আমি নাকি তাকে ভালোবাসি না। রাত 3টে পর্যন্ত যে কি কথা বলতে হবে, তাও আবার ভিডিও কলে। এদিক ওদিক ভিডিও কলে ঘাড় ঘোলালে পুরো রুমটা দেখাতে হবে। মেয়েটা আসলে একটা পাগল, প্রচুর ভালোবাসে আমায়। আমাকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে, আমি এখন ফ্ল্যাটেই থাকি। আমাদের এখনো বিয়ে হয়নি, তবে পুরো গ্রাম আমাদের ব্যাপারটা জানে। প্রথমে জানাজানিতে অনেক কথাই উঠেছিল, তবে এখন পুরাই কুল। আজ আমার বাসায় যেতে হবে, কারণ আজ আমার অফিস ছুটি। অবশ্য আরও কিছুদিন নিয়েছি, কারণ বাসায় আজ প্রায় 6 মাস পরে যাচ্ছি। তাও আমি যেতাম না, আম্মু আব্বু জোরে যাচ্ছে। রুহিরও প্রতিদিন জোর করে আসার জন্য। জব ভেলে তো আর যেতে পারি না। আমার স্বপ্ন ছিল আব্বু আম্মুর জন্য একটা স্কুটি কিনে দেওয়া, ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। রুহিও অধিকার দেখায় সেটার উপর। আমার হবু বউ বলে কথা, সেটা দেখাবেই। মহারানী স্কুটি চালাতে গিয়ে একবার অ্যাক্সিডেন্টও করেছিলেন, তার জন্য আমি একটু বকেও ছিলাম বলে আমায় কত রাগ দেখিয়ে আমায় আরও কত বকেছিল। তাই আমি আর কিছু বলিনি। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কাঁধে একটার হাতে লাগেজ। কিছুক্ষণ পরেই দেখি রুহি স্কুটি নিয়ে হাজির হলো আমার সামনে। স্কুটিতে চেপেই বলল, এই বস পেছনে। আমি রুহির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, এই সম্মান দিয়ে কথা বলতে পারিস না? দেখছিস না পাশে কত লোকজন আছে, আর সবাই জানে আমাদের ব্যাপারটা। আচ্ছা সরি বাবু, বসেন বসেন। আমি এবার বিরক্ত হয়ে বললাম, উফ। এটা বলে আমি বসলাম। বাসায় এসে আব্বু আম্মুকে সালাম করে রুমে ঢুকলাম। পিছনে রুহি হয়ে এলো। রুহি এবার নিকাবটা খুলে বিছানায় এসে বাচ্চাদের মতো বলল, আমার জন্য কি এনেছো? কিচ্ছু না। রুহি এবার দরজা লাগিয়ে বলল, জানি তুমি কিচ্ছু তো আমার জন্য আনবে, কখনো খালি হাতে আসবে না। আমি যখনই বাসায় ফিরি তখনই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি। আমি ওর ব্যাগ খুলে বললাম, এই নে তোর জন্য একটা নেকলেস আর একটা মেকআপ বক্স। রুহি ওগুলো হাতে তুলেই আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আমার বরটা। আমি ওর পিঠে হাত রেখে বললাম, আচ্ছা শোন না, আব্বু আম্মুর জন্য কিছু ড্রেস আনছি, আব্বু আম্মুকে ডেকে একটু দেখাতো কেমন হয়েছে। আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তুমি যাও, আমি আন্টি আঙ্কেলকে ডাকছি। আমি এবার ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম। দেখি আব্বু আম্মুর অনেক পছন্দ হয়েছে, আর হবেও না কেন,
কারণ সন্তানরা যে জিনিসই আনুক আব্বু আম্মু হাসি মুখে বলে অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দুপুরে লাঞ্চ সেরে সন্ধ্যায় বাসায় বসে আছি। আমি বাসায় এলে রুহি আমাদের বাসাতেই সারাক্ষণ থাকে। আর এমনিতেও আমি যখন বাসাতে নাও থাকি তখন আম্মুর কাছেই থাকে, কারণ আম্মু ওকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। আম্মু চা করছে রান্না করে, আমি বসে আছি টিভির রিমোট দিয়ে, আর আব্বু খবরের কাগজ পড়ছে। এদিকে রুহি আমার ইশারা করে বলছে চলো না আজ ঘুরতে যাই। আমি বারে বার মুখ ফিরিয়ে নিচ্ছি, আর তাতে আরও বেশি রেগে যাচ্ছে রুহি। আমি এবার আম্মুকে ডেকে বললাম, আম্মু বাইরে যাচ্ছে, আমি আর রুহি, চা আমাদের জন্য বানিও না। এটা বলেই আমি রুমে চলে এলাম। আমার দেখে রুহি দৌড়ে আমার রুমে চলে গেল। আমি বিছানায় বসে রেগে বললাম, এটা কি হচ্ছিল শুনি? ওই কি হচ্ছিল? এই যে তুই আব্বুর সামনে ওসব ইশারা করছিলি। ঘুরতে যাব তাই? না, ঘোরা হবে না। আর তোর স্টাডি কি খবর? এসব খবর নিয়ে তোমার লাভ কি? তুমি কি আমায় জব করাবে নাকি? না, সেরকম কিছু না। আচ্ছা যাই হোক, চলো ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। মেয়েটার আবদারগুলো আর ফেলতে পারি না, খুব মেয়েটা আবেগী হৃদয়ের, কোনোদিন কোনো কিছু জোর করে চায়নি। আমি বরং ওকে দিই সবটাই, কারণ সে তো আমার হবু বউ। মেয়েটা আগের থেকে দেখতেও ভারী সুন্দরী হয়ে উঠেছে, তবে ও অহংকারী হয় একটু। আমায় ছাড়া কোনোদিন অন্য কারোর কথা ভাবেনি। প্রতি রাতে একটাই কথা বলে, অভ্র তুমি নয় তো কেউ নয়। এই বুকেতে তোমার যে ছবিটা আঁকা আছে সেটা শত জন্মেও মুছবে না। আমি তোমার পৃথিবী হব আর তুমি আমার চাঁদ। আমায় আলোকিত করে আমায় উজ্জ্বল করবে সারাক্ষণ। আমরা ফুচকা খেয়ে এসে বাসায় এসে শুনি আমাদের নাকি বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, এই ফেব্রুয়ারি মাসে 26 তারিখে। শুনে প্রথমে কিছুটা আশ্চর্য হলাম, কারণ আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমিও আরও সাকসেস হতে চাই। তারপরে মনে পড়লো রুহি প্রতি রাতের সেই ছোট্ট স্বপ্নগুলো। আমিও তো এখন রুহিকে নিজের থেকেও বেশি ভালোবাসি। রুহি যেভাবে আমায় বেকার থাকা অবস্থাতেও সাপোর্ট করেছে, তেমনই আমাদের বিয়ের পরেই সাপোর্ট করবে। মেয়েটাকে আমার বুকে মাথা রাখার একটা পার্মানেন্ট একটা সুযোগ করে দিলাম, যাতে আমার প্রতিটা স্পন্দনে বোঝাতে পারি এই অভ্রতাটাকে কতটা ভালোবাসে। আব্বু আম্মুর এমন কথা শুনে রীতিমতো দুজনেই চমকে গেলাম। রুহি দেখি লজ্জায় মাথা তুলতে পারছে না। আমি আব্বুর সামনে বসে বললাম, বাট আমাদের পারমিশন ছাড়া। আমি তোর আব্বু, আর আমার কি তোর থেকে পারমিশন নেওয়া লাগবে নাকি? ওদিকে আম্মু চিল্লিয়ে বলল, পাড়ার লোক অনেকেই অনেক কথা বলছে তোর আর রুহির ব্যাপারটা নিয়ে, আর তুই তো এখন প্রতিষ্ঠিত একজন, সো তোর বিয়ে করতে অসুবিধাটা কোথায়? আম্মু বিয়ে করতে আপত্তি নেই আমার। তাহলে? আমি ভাবছিলাম জীবনে আরো কিছু করতে চাই। আব্বা আবার গম্ভীর হয়ে বলে উঠল, বেশ, অনেক কিছু করেছিস, এবার বিয়েটা কর। আর ওই মেয়েটা কতদিন এভাবে থাকবে? তুই যদি না চাস তাহলে আমি ওর আব্বু আম্মুকে বললে অন্য সম্বন্ধ দেখাতে পারি। শুনে আমি থতমত খেয়ে বললাম, কি বলছো আব্বু? আমি রুহিকে বিয়ে করব? তোমরা তো পুরো সিরিয়াস? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। এবার আম্মু একগাল হেসে বলে উঠল, ওই শোন অব্র, রুহি অনেকদিন বায়না ধরেছে তোর সাথে শহরে গিয়ে তোর কাছে কয়েকদিন থাকবে। আমি আম্মু দিকে তাকিয়ে বললাম, আম্মু এটা কিভাবে পসিবল? সাথে সাথে রুহি রাগী লুক নিয়ে বলে উঠল, দেখছো তো আন্টি তোমার ছেলেটা কেমন? আমি তো জানি, তাই ওকে বলিনি। উফ রুহি, তুই চুপ করবি? আর আমি বলতে চেয়েছি যে আমি তো সারাদিন অফিসে থাকি, ও কি পারবে একা বাসায় থাকতে? আব্বু এবার গম্ভীর হয়ে বলে উঠল, পারবে। আর হ্যাঁ, ওখান থেকে ও জামা কাপড় দোকানগুলোকে কি যেন বলে? বুঝলাম না আব্বু। আরে বড় বড় সেই কাঁচ লাগানো থাকে যেই ঘরগুলোতে। আমি হালকা হেসে বলে উঠলাম, আব্বু ওগুলো শপিং মল। হ্যাঁ, ওখান থেকে বিয়ের কেনাকাটা একেবারে করে নিয়ে চলে আসিস। আর সাথে তো রুহি আছেই, তোদের যা পছন্দ তা আমাদেরও পছন্দ। আমি মাথা নেড়ে বললাম, ওকে আব্বু, আমরা তাহলে কালই ওখানে চলে যাব, পরশু থেকে অফিস জয়েন করব। এই তো এলি, এর মধ্যেই চলেই যাবি? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, কিছুই করার নেই আম্মু, কারণ এতদিন ছুটি কাটানোর পরে গিয়ে আমি যদি আবার ছুটি যাই তাতে বস চড়ে যেতে পারে। ও ঠিক আছে, আর শোন অব্র, রুহিকে বাসায় দিয়ে আয়, সন্ধ্যাও তো অনেক হয়েছে। আচ্ছা,
এবার আমি রুহি দিকে তাকিয়ে বললাম, এই রুহি চলো উঠো। রুহি এবার আমার দিকে তাকিয়ে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।